গল্প রৌদ্র মেঘের ঝুড়ি। লেখায় মিশকাতল। কতটা বেয়াদব মেয়ে হলে প্রথম দিন কলেজে এসে একজন টিচারের গালে পর দুটো থাপ্পড় দিতে পারে? বুঝতে পারে না সুমনা পাশেই বসে সেই বেয়াদব রমণী তারই প্রাণপ্রিয় বান্ধবী মৈত্রী। ভয়ে ভয়ে সুমনা জিজ্ঞেস করে, প্রথম দিন কলেজে পা রাখতে না রাখতেই মৈত্রী তুই একজন স্যারের গালে চড় দিয়েছিস? মৈত্রীর বুকে জলা দাবানল কেউ যেন এবার এক বালতি কেরোসিন দিয়েছে। এবার ফুঁসে ওঠে মৈত্রী, ওই স্যারের সাহস কি করে হয় তাকে প্রথম দিন ক্লাসে দাঁড়িয়ে রাখার? কি করেছে সে? শুধু নতুন ফ্রেন্ডদের সাথে পরিচয় হয়ে নিচ্ছিল। এতে কি এমন হয়েছে? আজ কি কোনো ইম্পর্টেন্ট ক্লাস ছিল? যে ক্লাসরুমে অমনোযোগী হয়েছিল মৈত্রী? সেরকম কিছুই হয়নি। শুধু শুধু কেন স্যার তাকে দাঁড়িয়ে রাখবে? ক্লাসরুমে দাঁড়িয়ে থাকা কাজটা মৈত্রীর একদম পছন্দ নয়, আর যে তাকে দিয়ে অপছন্দের কাজ করাতে চায় তাকে একদম সহ্য করতে পারে না মৈত্রী। তাহলে ওই স্যারকে কেন সে সম্মান দিবে? পুরো ক্লাসের সামনে মৈত্রী অপমান হবে, এ মেনে নেবে কি করে? তাই তো স্যার আদেশ করার সাথে সাথেই মৈত্রী দাঁড়িয়ে পড়ে এগিয়ে যায় সামনের দিকে। কোন কথা না বলে দুটো থাপ্পড় বসিয়ে দিয়েছে ওই স্যারের ডান গালে। সেই সময় স্যারের মুখটা ছিল দেখার মতো। এত বড় একটা অনৈতিক কাজ করে গল্প রৌদ্র মেঘের ঝুড়ি। লেখায় মিশকাতল। কতটা বেয়াদব মেয়ে হলে প্রথম দিন কলেজে এসে একজন টিচারের গালে পর দুটো থাপ্পড় দিতে পারে? বুঝতে পারে না সুমনা পাশেই বসে সেই বেয়াদব রমণী তারই প্রাণপ্রিয় বান্ধবী মৈত্রী। ভয়ে ভয়ে সুমনা জিজ্ঞেস করে, প্রথম দিন কলেজে পা রাখতে না রাখতেই মৈত্রী তুই একজন স্যারের গালে চড় দিয়েছিস? মৈত্রীর বুকে জলা দাবানল কেউ যেন এবার এক বালতি কেরোসিন দিয়েছে। এবার ফুঁসে ওঠে মৈত্রী, ওই স্যারের সাহস কি করে হয় তাকে প্রথম দিন ক্লাসে দাঁড়িয়ে রাখার? কি করেছে সে? শুধু নতুন ফ্রেন্ডদের সাথে পরিচয় হয়ে নিচ্ছিল। এতে কি এমন হয়েছে? আজ কি কোনো ইম্পর্টেন্ট ক্লাস ছিল? যে ক্লাসরুমে অমনোযোগী হয়েছিল মৈত্রী? সেরকম কিছুই হয়নি। শুধু শুধু কেন স্যার তাকে দাঁড়িয়ে রাখবে? ক্লাসরুমে দাঁড়িয়ে থাকা কাজটা মৈত্রীর একদম পছন্দ নয়, আর যে তাকে দিয়ে অপছন্দের কাজ করাতে চায় তাকে একদম সহ্য করতে পারে না মৈত্রী। তাহলে ওই স্যারকে কেন সে সম্মান দিবে? পুরো ক্লাসের সামনে মৈত্রী অপমান হবে, এ মেনে নেবে কি করে? তাই তো স্যার আদেশ করার সাথে সাথেই মৈত্রী দাঁড়িয়ে পড়ে এগিয়ে যায় সামনের দিকে। কোন কথা না বলে দুটো থাপ্পড় বসিয়ে দিয়েছে ওই স্যারের ডান গালে। সেই সময় স্যারের মুখটা ছিল দেখার মতো। এত বড় একটা অনৈতিক কাজ করেও মৈত্রী স্বাভাবিক আছে। প্রিন্সিপাল স্যার তাকে অবশ্য এ নিয়ে দেখেছিল, যেই ক্লাস টিচারকে সে মেরেছে সে হয়তো অপমানে প্রিন্সিপালকে জানিয়েছে, কিন্তু লাভ কিছু করতে পারেনি সেই স্যার। প্রিন্সিপাল মৈত্রীকে কিছুই বলেনি, শুধু বলেছে, এই রকম কাজ আর দুবার করো না মা। উনি একজন শিক্ষক, শুধু তাই নয় এখানে যারা আছে সবাই তোমাকে শেখাবে, তাদের সম্মান দেওয়া দরকার। মৈত্রী এতেও কিছুই বলেনি, অযথা কথাবার্তা তার পছন্দ নয়। সুমনাকে কিছুই বলল না। মৈত্রী কলেজের মেইন গেইটের দিকে তাকিয়ে দেখে কালো রঙের মাইক্রো হাজির হয়েছে। সেখানে ভেতর থেকে দুজন সাদা রঙের শার্ট পরা বছর 30-এর মতো ছেলে বের হয়ে আসে সোজা মৈত্রীর দিকে। মৈত্রী ওদের দেখে সুমনার থেকে বিদায় নিয়ে এগিয়ে আসে সেদিকে। ওদেরকে বলে, আর ভাইয়ারা কেউ আসলো না? একজন ছেলে মাথা নিচু রেখেই বলে, স্যারের অনেক কাজ হয়েছে, আজ আপনার 4 ভাই সবাই একটা প্রজেক্ট নিয়ে বসেছে তাই আসতে পারেনি। মৈত্রী ছোট করে ও বলে ওদের সাথে গাড়িতে গিয়ে বসে। দুজন ছেলের একজন সামনে ড্রাইভারের সাথে বসে আর অন্যজন পেছনে। মৈত্রী বসে মাঝের সিটে। বাবার ভাড়া তাকে নিয়ে অনেক পজেসিভ, তাই গার্ড দেওয়া হয়েছে মৈত্রীকে। শহরে শত্রুর সংখ্যা অনেক রয়েছে তার বাবা ভাইয়াদের। আদরের একমাত্র মেয়ে ও বোন, ওদের কোন রিস্ক নিতে চায় না মৈত্রীকে নিয়ে। মৈত্রী ওদের সাথে গাড়ি করে বাসায় আসে। গেট পেরিয়ে গাড়ি ভেতরে এসে থামতেই নেমে আসে মৈত্রী। ওর বড় ভাইয়ের বউ দাঁড়িয়ে রয়েছে দরজার কাছে, নিশ্চয়ই ভাইয়ার আসার অপেক্ষা করছে। মৈত্রী গিয়ে ওকে জড়িয়ে ধরে, তারপর দুষ্ট গলায় বলে, ভাইয়াকে অনেক মিস করা হচ্ছে বুঝি? চলো আমি তোমায় অফিসের দিকে নিয়ে যাবে? ময়নুলের স্ত্রী রাবেয়া মৈত্রীকে মিষ্টি একটা হাসি উপহার দিয়ে বলে।
আমি এখন তোমার ভাইয়ের জন্য নয়, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। চলো রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেতে আসো, আমি খাবার সাজিয়ে দিচ্ছি ততক্ষণে। তারপর প্রথম দিন কলেজে কি কি করলে, কয়েকটি ছেলেকে ভুল খাইয়ে এলে সব বলবে আমাকে, কেমন? মৈত্রী রাবেয়ার কথা মতো হু বলেই দোতলার সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে আসে। রাবেয়া আর মৈত্রী এখন এই বাড়ির মেয়েদের মাঝে রয়েছে। বছর দুয়েক আগে মৈত্রীর মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। বাবা ভাইয়েরা বলেছে কেউ ষড়যন্ত্র করে তাদের পুরো পরিবারকে শেষ করতে চেয়েছিল, কিন্তু পারেনি। মাঝখান থেকে চার ভাই ও এক বোনের প্রিয় মা চলে গেল। মিজানুর সাহেব আজও স্ত্রীকে ভুলতে পারে না। মেয়েটা হয়েছে একদম মায়ের মতো সুন্দরী, তাই তো এখন সব দিক দিয়ে চেষ্টা করে মেয়েকে সমীহ দেয়ার, মেয়েকে সেফ রাখার। মিজানুর সাহেবের ক্ষমতা সম্পর্কে এই এলাকার সবাই অবগত, যেখানে যাক না কেন তাকে সবাই সম্মান ও ভয় পায়। সে বলা যায় একটু মাফিয়া টাইপের লোকদের মতো, যখন তখন অনায়াসে খুন করতো। তবে স্ত্রী চলে যাওয়ার পর কথা দিয়েছে এখন থেকে আর কোন অনৈতিক কাজে সে জড়াবে না, মন দিয়ে নিজেদের বিজনেস সামলাবে। তবুও তার ভয় থাকে সাধারণ মানুষগুলো না জানি কখন কি হয়ে যায়। অনল কলেজ থেকে এসে শার্টের বোতাম খুলে রুমে থাকা আয়নার সাথে তা মিলে দেয়। বুকের মাঝে চিকন এক ব্যথা অনুভূত হচ্ছে। রাগও লাগছে কার উপর? অনল বুঝতে পারছে না প্রিন্সিপাল স্যারের উপর নাকি ওই বেয়াদব মহিলাটার উপর। মেয়েটা সকালে ক্লাসে অনল কথা বলার সময় পেছনে ফিরে বসে অনেকক্ষণ যাবৎ কথা বলছিল বলে সাবধান করে, তবুও মেয়েটার হেলদোল দেখা যায় না। তাই তো অনল মেয়েটাকে দাঁড়িয়ে রাখতে চেয়েছিল, অথচ মেয়েটা কি করেছে? উঠে এসে সোজা তার গালে হাত দিয়েছে। নিজেকে কিভাবে ওই মেয়েটা প্রিন্সেস? অবশ্যই তাই হবে বলে মনে হয়, না হলে ক্লাস টিচার কমপ্লেইন করার পরও প্রিন্সিপাল স্যার মেয়েটাকে কিছুই বলল না কেন? একবার সরিও বলতে বলেনি? কে ওই মেয়েট? এই কলেজে অনল 2 বছর ধরে রয়েছে। গ্রামের এক সাধারণ পরিবারে বেড়ে ওঠা অনলের ভদ্র শিক্ষিত একটা ছেলে। গ্রামের সবাই তাকে কতটা ভালোবাসে, ছোট বড় সবাই অনলের সম্মান দেয়। আর সেখানে আজ শহরের নামি দামি মানুষের মাঝে এই শিক্ষিত অনল কিছুই না। একটা মেয়ের হাতে থাপ্পড় তার গালে নয় বুকে লেগেছে, যার দাগ হয়তো এই প্রজন্মেও মুছে যাবে না। অনল শক্ত বিছানায় শরীর এলিয়ে দেয়, বালিশে মাথা রাখারও প্রয়োজন পড়ে না, মুহূর্তের মাঝেই ঘুমিয়ে যায় অনল। ঠিক কতটা সময় অনল ঘুমিয়েছে দেখার প্রয়োজন পড়ে না, আজানের শব্দে উঠে বসে বিছানায়। খিদে পাচ্ছে ওর। এই শহরে তার আপন বলতে কে নেই, ওর অবশ্য বেশি কে নেই, এক মা ছাড়া। সে তো গ্রামেই রয়েছে। একটা বেডরুম আর ওয়াশরুম, সেই সাথে ছোট একটা কিচেন রুম নিয়েই তার ছোট একটা ফ্ল্যাট নেওয়া। এর ভাড়া দিতে গিয়েই তো অনল হিমশিম খেয়ে যায়। প্রতি মাসে মায়ের চেক আপ, ঔষধপত্র, ঋণের ভার শোধ করতে গিয়ে সব মাইনে শেষ হয়ে যাওয়ার পথে। অনল বিছানা থেকে উঠে কিচেনের দিকে যায়, সবজি দেখে নেয়, চলা জ্বালিয়ে রান্নার কাজে হাত লাগায়। রান্না শেষ করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। মোবাইল হাতে নিয়ে দেখে বিকেল 5টা বেজে গেছে। মায়ের নাম্বারে কল করে অনল। সন্ধ্যার দিকে অনল তার এক বন্ধুর সাথে দেখা করতে বের হয়েছে। কলেজ জীবন সে এই রাজশাহী শহরেই পার করেছে। গ্রামে তার মা খুব কষ্ট পয়সা অর্জন করে ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছে। তখনই প্রায় অনলের মা 4 লাখ টাকা ঋণ করেছে। প্রতি বছরে 40,000 টাকা লাভ দিবে বলেছে সেই ব্যক্তি। অনল এখানে আসার পর ক্লাসের কয়েকজনের সাথেই বন্ধুত্ব স্থাপন করে। এখন সবাই এখানে না থাকলেও 3জন রয়েছে ওরা। অনল আজকে যাবে রাব্বির সাথে দেখা করতে। বাসা থেকে বের হয় খাবার না খেয়েই। এখন রাত 8টা বাজবে বোধ হয়। অনল রিক্সা নিয়ে কফি শপের দিকে যায়। সামনেই ফজলে রাব্বির সাথে দেখা হয়, দুজনে একসাথে ভেতরে গিয়ে বসে নানা রকম কথাবার্তা হয় দুজনের মাঝে। অনল প্রায় 10টার দিকে নিজের বাসায় চলে আসে। যাওয়ার আগে রান্না করে যাওয়া খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আবারও রান্না করে খাবার খেয়ে কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। অনল প্রায় সময় সাদা আর কালো রঙের শার্ট পরে থাকে। এই দুই রং ছাড়া তার আর কোন রঙের জামা কাপড় সেরকম নেই বললেই চলে। এতে ওর বন্ধু মহল ও আগে অনেকটি অপ্পনি কেটেছে। অনল সে কথা গায়ে মাখেনি। অনল বাসা থেকে বের হয়ে রিক্সা নেয়। আজকে জ্যাম থাকার কারণে রিক্সা একটু পর পর থেমে থেমে চলছে। অনল বিরক্ত হয়। কলেজের প্রথম ক্লাস আছে তার একটা। লেট করে যাওয়া হয় না অনলের। আজ মনে হয় নিজের রুলস তার ব্রেক হবে এই জ্যামের জন্য। অনল বিরক্ত হয়ে আশেপাশে দেখে।
হাতের কালো চামড়ার ঘড়ির দিকে তাকিয়ে সময় অনুমান করে। সেই সময়ে অনলের রিকশার পাশেই মৈত্রীর মাইক্রো থামে। এসি গাড়ি বলে কাজ তোলা রয়েছে, বাইরে থেকে ভেতরে কে কে আছে দেখা না গেলেও মৈত্রী বাইরেটা দেখতে পারে। বাম দিকে তাকিয়েই অনলের রিকশা দেখে ফেলে কালকে সেই স্যারটা। অনলের মুখ দেখিয়ে বিরক্ত হয় মৈত্রী। বছর হবে 30-31 আর ফর্সা পেটানো স্বাস্থ্যবান শরীর, মাথার চুলগুলো সিল্কি নয়, একটু ছোট করে ছেটে নেওয়া হলেও উপরের দিকে কেমন যেন কোকড়া টাইপ। সাদা আর কালো মিশ্রণে শার্ট প্যান্ট। ডান হাতে রয়েছে কালো চামড়ার কাটা ঘড়ি। একটু পর পর সেদিকে দেখছে। মুখটা কেমন মলিন দেখাচ্ছে, যেন কত রকমের চিন্তায় ব্যস্ত স্যার। মৈত্রী বিরক্ত হয়ে অন্যদিকে চাইল। 20 মিনিট পর জ্যাম ছাড়তেই গাড়ি এগিয়ে গেল। প্রথম ক্লাসে যেতেই অনল সময় পেয়েছে মাত্র 10 মিনিট। তাই ইন্টার সেকেন্ড ইয়ারের, এরপর আবার সেও ফার্স্ট ইয়ারদের ক্লাস নিতে যেতে হবে ভেবেই অনল বিরক্ত হয়। আবার ও সেই মেয়েটা তার সামনে আসবে, কেমন একটা অদ্ভুত দৃশ্য আসছে চোখের ভাঁজে। তবুও অনল নিজেকে কঠিন করে ক্লাস নিতে যায়, নিজের মতো ক্লাস করিয়ে বের হয়ে আসে। সে খেয়াল করেছে ক্লাসের ছেলে মেয়েরা তাকে নিয়ে হাসাহাসি করছিল। কেন করেছে? নিশ্চয়ই গতকালের জন্য। অনলের ইচ্ছে করছিল সবাইকে ধমক দিতে, তবুও সে সব কিছুই করেনি, শুধু শান্তভাবে দেখেছে। ছেলে মেয়েদের ফিস ফিস শুনেছে আর একবার সাহস জুগিয়ে মৈত্রীকে দেখেছে। 2 দিনে অনল জেনে গেছে এই শহরের নামকরা বিজনেসম্যান ও ক্ষমতাওয়ালা মানুষের মেয়ে এই কন্যা। যে কারণে এই কলেজেও মেয়ের বাবাকে সম্মান দেওয়া হয় ও বিভিন্ন কাজে অংশগ্রহণ করে বলে তার মেয়েকে গতকাল কোনো পানিশমেন্ট দেওয়া হয়নি আর হবে না কখনো। অনল চুপচাপ ক্লাস নিয়ে অন্য ক্লাস নিতে যায়। মৈত্রীও ক্লাস শেষ করে দুপুরের দিকে সুমনা সহ আরো 3 জন নতুন বন্ধু নিয়ে বের হয় কফি শপের দিকে। আজকে মৈত্রী বাবা আর ভাইয়াদের সাফ সাফ বলে দিয়েছে একা কিছুটা টাইম স্পেন্ড করতে চায় সে। যখন বাসায় ফিরবে সে কল করে জানাবে ভাইয়াদের এসে নিয়ে যেতে। কফি শপে কিছুটা সময় ওরা আড্ডা দিয়ে বের হয়। রাস্তার পাশ দিয়ে হাঁটতে 5 জন মিলে নানা রকম ভাবে পিক তুলে নেয়। এরপর খেয়াল করে একটা মেয়ের সাথে অনল আসছে। সুমনা অনলকে দেখেই বলে, এই তোরা দেখেছিস? কি ওদিকে? হবে হয়তো স্যারের সাথে এই ম্যামের চক্কর চলে, সেদিকে আমাদের ভেবে কি চল ওদিকে যাই। বলেই মৈত্রী সবাইকে নিয়ে অন্যদিকে যায়। স্যারের সাথে তাদের কলেজেরই একটা ম্যাম রয়েছে, একটা রিক্সাতে দুজনে একসাথেই বসে রয়েছে। মৈত্রী সময় দেখে নিয়ে সেজ ভাইয়ের কাছে কল করে। কিছুক্ষণ পরেই ওর ভাই মুকির এসে বাইক নিয়ে ভাইকে পেয়েই চলে যায় মৈত্রী। সুমনা মুকিরকে ভালো করে খেয়াল করে এই ছেলেকে এত সুদর্শন কেন লাগে তার কাছে। আচ্ছা, সে কি কোনভাবে মুকিরকে ভালোবেসে ফেলেছে? তাহলে তো বিরাট সর্বনাশ। দিন কয়েক পর মৈত্রীদের ক্লাস নিতে আসে সে ম্যাম। ইনিও নাকি আইসিটি ক্লাস করায়, সেই সাথে পদার্থ বিজ্ঞানও নেবেন, একদম অমলের মতোই। মৈত্রী হুট করেই একটা অঙ্ক ভুল করে ফেলে। সবে ভর্তি হওয়া, এখনই কি বাইনারি অঙ্ক থেকে হিজ্জা বানাতে পারদর্শী হয়ে উঠবে কেউ? দিন কয়েক যাক না, কিন্তু ম্যাম যেন তা বুঝতেও চায় না। স্টিলের স্কেল নিয়ে সবাইকে আঘাত করা শুরু করে দেয় হাতে। মৈত্রী অবাক হয়, কলেজ লাইফে কেউ স্কেল দিয়ে আঘাত করে? মৈত্রী ভাবে হয়তো তাকে ম্যাম কিছুই বলবে না, কিন্তু ওর চিন্তা ভাবনা ভুল। লড়ে দিয়ে ম্যাম ওকে ক্লাসের সবার থেকে বেশি শক্ত করে আঘাত করে। মৈত্রী ছোট থেকে বড় হওয়ার পর যা মনে আছে, এভাবে কেউ তাকে আঘাত করেনি। করবে কি? সাহস আছে কার? অথচ আজ এই ম্যামের সাহস কি করে হয়? মৈত্রী ভাবতে পারে না পারবে কি করে, ডান হাত যেন জ্বলে যাচ্ছে। মৈত্রীর মাথা চক্কর দেয়। এই আঘাতে কোনভাবে ব্যাগ ধরে বাম হাতে, সেখান থেকে মোবাইল বের করে। এখন সবে বাজে 10টা। এই সময় বাবা বা ভাইয়ারা অফিসে থেকে মৈত্রী কল করলে সাথে সাথে তবু চলে আসবে, কিন্তু মৈত্রী কল করে না। সোজা প্রিন্সিপালের রুমে চলে যায়, ম্যামের নামে কমপ্লেন করে আসে। এরপর গেট পেরোতেই দিকে তার ভাবি গাড়ি নিয়ে হাজির হয়েছে। মাত্র 20 মিনিটের মাঝেই তাহলে বাসায় খবর পৌঁছে গেছে। রাবেয়া মৈত্রীর লাল হওয়া হাত আর মুখ দেখে আটকে উঠে, যে মেয়েকে ফুলের টোকা পর্যন্ত বাবা ভাইয়েরা লাগাতে দেয়নি সে মেয়ের শরীরে আর আঘাতের চিহ্ন। যদি ওর স্বামী, দেবর আর শ্বশুররা এই খবর শুনতে পারে, তাহলে ওই ম্যামের যে কি হাল করবে ভেবে পায় না রাবেয়া। মৈত্রীর খবর তাকে সুমনা দিয়েছে, তাই তো প্রিন্সিপালকে কল করে বলেছে আগেই যেন তিনি মৈত্রীর বাবা বা ভাইয়েদের না জানায় সে আসছে। মৈত্রীকে নিয়ে রাবেয়া গাড়িতে গিয়ে বসে ওকে নিয়ে সোজা বাসায় চলে আসে। অনল আর তার সহকর্মী মেয়ে নুসরাত দাঁড়িয়ে আছে।
এই নুসরাতই তখন মৈত্রীকে আঘাত করেছে, করবে নাই বা কেন? অনলকে সে বিগত একটা বছর ধরে ভালোবেসে আসছে, কি না বুঝলেও সে বুঝে অনল সেই দিনের পর থেকে প্রায় ডিপ্রেশনে থেকে ওই ক্লাস নিতে যেতে। তাই তো নুসরাত অনলের হয়ে প্রতিশোধ তুলেছে। সে জানে অনল কখনোই এ নিয়ে কিছুই বলবে না, শুধু তাই নয়, যদি কেউ তার ক্ষতিও করে ফেলে অনল তার বিরুদ্ধে অভিযোগ তুলবে না। হয়তো তাকে ঘৃণা করবে, তবে লক্ষ্য সম্মুখে কিছুই বলবে না বা প্রতিবাদ করবে না। কেন করেছো এরকম? আমি বলেছিলাম, আমি আপনার জন্য ওই মেয়েকে আঘাত করিনি স্যার। আসলেই মেয়েটা খাতায় ভুল অঙ্ক করেছিল। ছাত্রছাত্রীদের বোঝানো কাজ আমাদের আঘাত করা নয়। সরি স্যার, আর হবে না। অনল কিছুই বলে না, বিরক্ত হয় সে নুসরাতের কাজে। সে জানে নুসরাত না বলুক, তবে তাকে পছন্দ করে আর তার কারণ ধরিয়ে আজ এরকম করেছে। অনল বের হয়, ক্লাস শেষ করে কিন্তু। অনল ক্লাস শেষ করে বের হয়ে দেখে মৈত্রী কলেজে নিয়ে ওদের ক্লাসে চেক করে এসেছে অনল। নেই, মেয়েটা হয়তো চলে গেছে। অনল আর মাথা ঘামায় না। আবগুলো ক্লাস করিয়ে বাসায় চলে আসে। মৈত্রীর বাবা আর ভাইয়েরা দুপুরের আগেই বাসায় এসেছে। মিজানুর সাহেব গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন মৈত্রীকে কলেজ থেকে বাসায় এনে রেখে যেতে, কিন্তু গাড়ি গিয়ে তাকে পায়নি। পরে কল করে জেনে নেয় আজকে মৈত্রী একা আগেই ফিরেছে, কিন্তু কেন? তিনি দুপুরে দ্রুত বাসায় ফিরে আসে। মৈত্রীর 3 ভাই ও সাথেই আসে, তবে ছোট ভাই মোহন সেই সময় আসে না। ও একটু 4 ভাইয়ের মাঝে মৈত্রীকে কম ভালোবাসে, তবে খেয়ালও রাখে। মৈত্রীর বড় ভাই ময়নুল, মেজ ভাই মজনু, সেজ ভাই মুহিব আর ছোট ভাই মোহন। সবার আদরের ছোট বোন মৈত্রী। মা চলে যাওয়ার পর মৈত্রীর আদর যেন আরও বেড়েছে। পরের দিন কলেজ ক্যাম্পাসে মিজানুর সাহেব নিজেই মেয়ের সাথে আসে। ওনাকে দেখে প্রিন্সিপাল স্যার কাচুমাচু করতে থাকে। এই লোক সুবিধার নয়, এখন কি হবে উনি বুঝতে পারছেন না। গতকাল নুসরাত ম্যাম যে কাজটা করেছে তাতে সে নিশ্চিত এই কারণেই মেয়েকে সাথে করে নিয়ে এসেছে। স্যার উঠে মিজানুর সাহেবকে বসতে বলে, বসুন না ভাই। আপনি আজ মৈত্রী মায়ের সাথে এলেন যে? আমি কিন্তু অনেক খুশি হয়েছি আপনার আশায় এখানে। জি, আসলে মেয়ে আমাকে নিয়ে আসতে বাধ্য করেছে। আমার আপনার সাথে কিছু একান্ত কথা ছিল, যদি আপনার সময় হতো। স্যার আমতা আমতা করে বলে, বলুন না ভাই, আমি এখন ফ্রি আছি। মিজানুর সাহেব মৈত্রীর দিকে তাকিয়ে বলে, মা তুমি একটু বাইরে ক্লাসে যাও, ওনার সাথে আমি কথা বলে দেখা করতে আসছি তোমার সাথে। জি আব্বু, বলেই মৈত্রী ক্লাসের দিকে যায়। সে জানে বাবা এখন ওই ম্যামকে নিয়েই কথা বলবে। সাহস কি করে হয় তাকে আঘাত করে? আমার পরিবারে একমাত্র আদরে লালন পালন হওয়া মেয়ে মৈত্রী। বছর দুয়েক আগে গাড়ি অ্যাক্সিডেন্টে ওর মা গত হন, সেখানে সেদিন আমার মেয়ে মাথায় আঘাত পায়। এতে করে ও একটু নয় অনেকটাই অসুস্থ হয়ে যায়। এখন সুস্থ হলেও ওর মাথায় আঘাত পাওয়ার জন্য নানা রকম ব্যবহার চেঞ্জ করে ফেলেছে। তার মাঝে একটাও হুট করে অস্বাভাবিক আচরণ করে ফেলে যখন তখন যার তার উপর রেগে যায়। আমার আপনার সাথে এ নিয়ে আগেই কথা বলা দরকার ছিল। সে যাই হোক, এটা বাচ্চাদের স্কুল নয় কলেজ, আর সকল প্রতিষ্ঠানকেই বলা আছে বাচ্চাদের আঘাত করে নয় বুঝিয়েও যত্ন সহকারে শিক্ষাদান করতে হবে। সেখানে আমি আমার মেয়ের সাথে গতকালের ওই ব্যবহার আশা করিনি। আপনার কলেজে আমার মেয়ে থাকবে। সে অবশ্যই একজন ট্যালেন্টেড ছাত্রী। ও ভালো রেজাল্ট করবে আমি জানি, তাই ওকে অযথা আঘাত করতে বাধা দিবেন। আর হ্যাঁ, এই প্রথম একটা ভুল, তাই আমি চাই ওই ম্যাম যেন আমার মেয়েকে সরি বলে আসে। নিজের কথা শেষ করেই মিজানুর সাহেব উঠে আসেন। প্রিন্সিপালের রুমে চেয়ার থেকে বাইরে এসে মেয়ের সাথে দেখা করে গাড়ি নিয়ে বের হয় সে। অনল প্রিন্সিপালের রুমের বাইরে ছিল, সে সব শুনেছে। নুসরাত আসলেই ভুল করেছে, মেয়েটার হাতে সাদা ব্যান্ডেজ রয়েছে। অনল আর প্রিন্সিপাল স্যার বলাতে নুসরাত বাধ্য হয়েই মৈত্রীকে সরি বলে। এতে তার ইগো হার্ট হয়। সামান্য একটা ছাত্রীকে তার সরি বলা লেগেছে। ক্ষমতাই কি সব! দিন কয়েক পরে সকালবেলাতে মৈত্রীকে দুজন গার্ডের সাথে কলেজে পাঠিয়ে দেয় ময়নুল। বোনের সাথে আদার্সে আসতে পারে না, অফিসে কাজ রয়েছে। ওরা মৈত্রীকে বাসা থেকে নিয়ে আসে, কলেজের রাস্তায় না নিয়ে অন্য রাস্তা দিয়ে নিয়ে যেতেই মৈত্রী অবাক হয়। সে বারবার বলে, এদিকে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? ওরা দুজনে কথা বলে না। ড্রাইভারকে ভয় দেখিয়ে আগেই নামিয়ে দেয়।
মৈত্রী ভয় পেলেও সাহস রেখে ব্যাগ থেকে ফোন করতে নিবে খেয়াল করে ব্যাগ সামনে একজন গার্ডের কাছে রয়েছে। মৈত্রী ব্যাগ ফিরে দিতে বললেও ওরা দেয় না। মৈত্রী রেগে যায়, এবার শক্ত গলায় বলে, কি হচ্ছে কি এসব? ব্যাগ কেন দিচ্ছিস না আমাকে তোরা? দুজনের মাঝের একজন ধমক দিয়ে বলে, চুপ কর তুই শালি, অনেক হয়েছে আর না। বাবা ভাইয়াদের খুব আদরে না তুই? দেখ আর কি হয় তোর অবস্থা। মৈত্রী এবার দ্বিগুণতে তেড়ে মুখে বলে, ও আচ্ছা, আমাকে মেরে ফেলার চান্স নিয়েছিস তবে? বুঝতে পারছিস কি তোরা? বাবা ভাইয়ারা জানলে তোদের কি করবে? ওদের মাঝে আবার একজন বলে, আরে চুপ কর না তুই, তোর খবর জানবে তো আমরাই জানাবো, আগে তোকে শেষ করে দেই। দে দে, দেখ আমার সাথে ভুলেও খারাপ কিছু করার চেষ্টা করবি না বলে দিলাম। মৈত্রীর কথাকে ওরা দুজনে একদম পাত্তা দেয় না, উল্টো বলে, এই মেয়ে মেইন রোডে পায়ে চলতে ভয় পায় রে বিপ্লব, আমি বলি কি, ওকে আমাদের হাত দিয়ে খুন করে হাত অপরিষ্কার করার মানে হয় না, বরং রাস্তার মাঝে নামিয়ে রেখে দিলে কেল্লাফতে। বলা শেষ করেই ওরা মৈত্রীকে টেনে হিঁচড়ে রাস্তার মাঝে নামিয়ে দেয়। ওদিকে সত্যই মৈত্রী অতিরিক্ত গাড়ির শব্দে ভয় পায়, চোখে ভাসে মায়ের শেষবেলা চলে যাওয়া কত শত রক্ত। মৈত্রী দুই হাতে নিজের মাথা চেপে ধরে রাখে, কান্না আসছে মুহূর্তেই চোখ বুঝে ফেলে কি অসহ্য ব্যথা লাগছে তার। গাড়ি নিয়ে দুজনে সরে গেছে। মৈত্রী দুই চোখ খুলে দেখে ওর আশেপাশের গাড়িগুলো দ্রুত বেগে চলে যাচ্ছে। কেউ কেউ ওকে পাগল বলে গালিগালাজও করছে, অথচ কেউ ওকে সাহায্য করছে না। মৈত্রীর মনে হয় সামনে থেকে আসা গাড়ি ওকে এখন পিষে দিয়ে যাবে। একটা গাড়ি ওকে ধাক্কা দিয়ে ফেলে যায়, তবুও গাড়ি থেকে নেমে এসে কেউ ওকে রাস্তার কিনারায় নিয়ে যায় না। মৈত্রীর বুক কেঁপে ওঠে, এই বুঝি ওর সেই সময় চলে এসেছে। মৈত্রী রাস্তায় পড়ে থেকেই চোখ বন্ধ করতে নেয়, ওর শরীরে আঘাত লেগেছে, রক্ত দেখেছে ও, এতে করে ওর ভয় আরো বেড়েছে। আর হবে না, হবে না বাবা ভাইয়াদের দেখা। কিন্তু মৈত্রীকে অবাক করে দিয়ে কেউ একজন আসে দ্রুত পায়ে ছুটে ওর দিকে, মৈত্রীর দিকে হাত এগিয়ে দেয়, যেন এই হাত ধরে উঠে আসতে বলছে তাকে। অনলকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। মৈত্রী মাথা কেমন ভারী লাগছে নিজের কাছে, ওর চোখ বন্ধ হয়ে আসছে, শক্তি পাচ্ছে না। দাঁড়িয়ে থাকার বিভ্রান্ত হয়ে অনলের পিঠে সারটা করে ধরে বুকের সাথে মাথা দিয়ে চোখ বন্ধ করে রাখে। যদি অনল না আসতো, তাহলে নিশ্চয়ই মৈত্রী এতক্ষণ বেঁচে থাকতো না। ভয় জ্ঞান হারাতে বসেছে ও, এখনো রোদে ভিজে রয়েছে। মৈত্রী চারপাশে ছুটে আসা গাড়ির সাথে কম তো ধাক্কা খায়নি। ব্যথা করছে পুরো শরীরে। অনলকে নিয়ে রাস্তার একপাশে আসে, দোকান থেকে পানির বোতল নিয়ে মুখে দিয়ে দেয়, কিছুটা পান করে। মৈত্রী যেন ছোট একটা বাচ্চাদের মতো হয়ে গেছে এই মুহূর্তে ভয়। অনল মৈত্রীর মুখের রক্ত নিজের রুমাল বের করে হালকা করে মুছে দিয়ে পানি দিয়ে ধুয়ে দেয় হালকা করে, এরপর রিক্সা নিয়ে ফার্মেসিতে যায়, ওকে ট্রিটমেন্ট করিয়ে বের হয়ে আসে। এখনো মৈত্রী ভয় অনলের হাত শক্ত করে ধরে আছে। তোমার বাসা কোথায়? আমি কি রিক্সা দেখিয়ে দেব? মৈত্রী অনলের হাতে হাত রেখে মুখের দিকে খেয়াল করে। অনল রাস্তার দিকে তাকিয়ে রিক্সা দেখছে। মুখ জুড়ে বিন্দু বিন্দু ঘাম জমেছে। মৈত্রী নিশ্চুপ হয়ে রইলেও ভেবে যাচ্ছে একটু আগের কথা কি হচ্ছিল তার সাথে। সে এখন রিক্সা নিয়ে কিভাবে একা বাসায় যাবে যদি রাস্তায় কিছু হয়ে যায়? না না, এভাবে সে একা যাবে না। এখন কি করবে? অনল একটা রিক্সা থামিয়ে মৈত্রীকে উঠে বসতে বলে, যাও ওখানে গিয়ে বসো। মৈত্রী অনলের হাত ছেড়ে দেয় না, আরো শক্ত করে বন্ধন ভয় অনলের মুখের দিকে তাকিয়ে থাকে। কি হয়েছে? অনলের প্রশ্নের উত্তর দেয় না। মৈত্রী উল্টো কান্না শুরু করে দেয়। অনল হকচকিয়ে যায়। এই মেয়ে এভাবে কান্না করতে পারে? সেদিন না কিভাবে সবার সামনে অনলের গালে চড় বসিয়েছিল? কই গেছে সেই সাহস? অনল সে নিয়ে আর চিন্তা করে না, উল্টো মৈত্রীকে সান্ত্বনা দিয়ে জিজ্ঞেস করে, এভাবে কান্না করব কি হবে? বাসায় যাবা না? কোথায় যাচ্ছিলে? কলেজের সময় ছিল তো তখন, কিন্তু তোমার সাথে তো বই ব্যাগ কিছুই ছিল না, নাকি নিজ ইচ্ছায় রাস্তায় নেমেছিলে? বড়লোক বাবার আদরের মেয়ে এভাবে রাস্তায় মরতে এসেছে? মৈত্রী অপমান হচ্ছে বুঝতে পারে, তবুও অনলকে কিছুই বলে না। কি বলবে ও? আজ যদি অনল ওকে ওখান থেকে না তুলে নিত, কি হতো? মৈত্রী তো অনলের সাথে যে ব্যবহার করেছিল তা মনে করতেই আজ নিজেকে ছোট মনের মানুষ মনে হচ্ছে।
বাবা আর ভাই ছাড়া মৈত্রী এই মুহূর্তে কাউকে নিজের জন্য বিশ্বাস করতে পারবে না, কিন্তু একটা কিছু রয়েছে যার জন্য অনলের কাছে নিজেকে নিরাপদ মনে হচ্ছে। হয়তো অনল ওকে সাহায্য করেছে বলেই এমন মনে হচ্ছে। আমি আমি বাসায় যেতে চাই। আচ্ছা, তাহলে রিকশায় গিয়ে বসো, উনি তোমার নামিয়ে দিবে। মৈত্রী কিভাবে বলবে? সে একা যেতে চাচ্ছে না, ভয় লাগছে, কখন আবার কে এসে ওকে মারতে চাইবে কে জানে। আমি একা যাব না। অনল বিব্রত হয় বলে। কার সাথে যাবে তবে? আপনি আমাকে একটু বাসায় রেখে আসবেন স্যার। একা আমি বাসা পর্যন্ত যেতে পারবো না, ওরা আমাকে মেরে ফেলে দিবে তাহলে। অনল চিন্তিত হয়। কেউ কি মৈত্রীর ক্ষতি করতে চায়? হবে হয়তো। আমি তোমার বাসা পর্যন্ত তোমায় রেখে আসবো। হু। আমাকে আঘাত করার সময় আমার অবস্থান নিয়ে ভেবেছিলে? সোজা কথায় মৈত্রী লজ্জা পায়, অপেক্ষা রাখে না অনল তাকে কিসের কথা বলতে বুঝাচ্ছে তা বুঝতে। মৈত্রী কান্না ভেজা চোখে অনলের দিকে তাকিয়ে বলে, সরি স্যার। অনল কাউকে কল করে বলে দেয় ক্লাসগুলো সে সময় পরিবর্তন করে নেবে আজ। অনল প্রথমে রিকশায় বসে, এরপর মৈত্রী ফাঁকা স্থানে গিয়ে বসে পড়ে। অনল খেয়াল করে মৈত্রীর জামা কাপড় লেগে থাকা রক্ত শুকিয়ে শুকিয়ে গেছে। ব্যথায় ফর্সা মুখ ফ্যাকাশে হয়ে রয়েছে। এখনো নীরবে কান্না করেই যাচ্ছে। রিকশাওয়ালা মামাকে মৈত্রী বাসার ঠিকানা বলে। ঝকঝকে সাদা রঙের বিশাল একটা দোতলা বাড়ির সামনে রিকশা থামিয়েছে। অনল মৈত্রীর হাত ধরে নামিয়ে নেয় রিকশা থেকে, এরপর ওর সাথে কথাবার্তা বলে রেখে আসে গেটের সামনেই। মৈত্রী যদিও অনলকে বারবার রিকোয়েস্ট করে ভেতরে গিয়ে একটু বসার জন্য, কিন্তু অনল শুনে না। একই রিকশা নিয়ে কলেজের দিকে চলে যায় মৈত্রী। দুর্বল শরীরে গেটম্যানকে ডাক দিয়ে ভেতরে যেতেই রাবেয়া সহ বাসার কাজের মেয়েটা ছুটে আসে ওর দিকে। মৈত্রীকে দেখে সকলে আটকে ওঠে। সকালবেলা যে মেয়ে কলেজের জন্য হাসিমুখে বের হয়েছে, সেই মেয়ে দুপুর না হতেই হাতে পায়ে মুখে মাথায় ব্যান্ডেজ সহ রোদে লাল হয়ে বাসায় ফিরছে। কি হয়েছে মৈত্রী? এসব কি করে হলো? রাবেয়া বলতে বলতেই কান্না শুরু করে দেয়। মৈত্রী একদম ব্যথা সহ্য করতে পারে না। এতক্ষণ বাইরে অনলের সামনে চিৎকার করে না কান্না করলেও পরিবারের মানুষদের পেয়ে চাপা রাখা কান্না বাইরে আসে। রাবেয়াকে সব খুলে বলে শুরু থেকে। রাবেয়ার বুকটা কেঁপে ওঠে। মৈত্রীর সাথে এরকম হয়েছে? ওদের বাসাতেই এতদিন গার্ড হিসেবে থেকে আজ মৈত্রীর সাথে এরকম করেছে? ময়নুল বা অন্য তিন ভাই শুনলে কি করবে কে জানে। আর মিজানুর সাহেবের কথা তো ভাবতেই পারছে না রাবেয়া। রাবেয়া অনলের জন্য দোয়া করে দেয় ওভাবে সাহায্য করেছে বলে। খবর পেয়েছে বাবা আর ভাইয়েরা মৈত্রীর পাগলের মতো সব কাজ ফেলে রেখে বোনের কাছে চলে এসেছে। ডাক্তারকে কল করে বাসায় এনেছে। মিজানুর সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, তার আদরের মেয়ে। এটা যদি আর কিছু হতো, যদি অনল নামে ছেলেটা না এগিয়ে আসতো। ভাবতেও পারছেন না তিনি, যে শত্রু ওর মেয়ের ক্ষতি করার চেষ্টা চালিয়েছে তাদের কাউকে ছাড়বেন না তিনি, কাউকে না। গুনে গুনে 2 সপ্তাহ পর মৈত্রী ভাইয়ের সাথে কলেজে এসেছে। এই কয়েকদিন বাসাতেই ছিল, অসুস্থ শরীর নিয়ে কোনভাবেই কলেজে ক্লাস করতে আসতে পারছিল না। আজকেও বাসার বাইরে বের হতে ভয় লাগছিল, কিন্তু কি করবে, বাইরে তো আসতে হবেই তাই না। মৈত্রী সুমনাদের সাথে গিয়ে বেঞ্চে বসে, কিছু কিছু জায়গায় এখনো ক্ষতের দাগ বসে রয়েছে। সুমনা মৈত্রীকে সাবধানে বসতে বলে। মৈত্রী এতদিন না আসাতে সুমনা ওর জন্য নোট করে রেখে সেগুলো দিয়ে দেয়। এতগুলি দিন পর মৈত্রী সাথে বন্ধুমহলে হইচই শুরু হয়েছে। মৈত্রী সবার সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছে, তাই তো ওর অসুস্থতার খবর শুনে ক্লাসের অনেকেই ওর বাসায় গিয়ে দেখে এসেছে। সবগুলি ক্লাস মৈত্রী ভালোভাবেই করে। ছুটির আগে অফিস রুমের সামনে এসে দাঁড়িয়ে থাকে। ওকে দেখে একজন টিচার এগিয়ে আসে। কি হয়েছে মা মৈত্রী? আসলে কোন প্রয়োজন তোমার? জি। কাকে ডেকে দেব? অনল স্যারকে। অনল? তিনি শুকনো ঢোক গিলে নেয়। এই মেয়ে অনল স্যারকে কেন খুঁজতে এসেছে? প্রথম দিন অনলের সাথে মৈত্রী যা করেছে, এরপর আর কেউ অনলের সাথে মৈত্রীকে ঝগড়া বা ঝামেলা করতে দেখেনি। রাগী স্যার হয়েও অনল মৈত্রীকে কিছুই বলেনি, তাহলে কেন ওকে ডাকছে? অনলের সাথে দেখা করতে এসেছো তুমি? জি। ওর সাথে কি কোন ঝামেলা হয়েছে তোমার আর মা মৈত্রী? কথায় কথায় ঝামেলা করছেন কেন? ওনার সাথে আমার দেখা করা দরকার, তাই এসেছি। আপনি ওনাকে ডেকে দিবেন কিনা তাই বলুন, অযথা কেন কথা বলছেন?
মৈত্রীর উত্তর শুনে রাজ্জাক স্যার আর কিছুই বলে না, অনলকে দেখে দেখে এগিয়ে আনে। অনল চেয়ার থেকে উঠে বাইরে বারান্দায় আসে, মৈত্রীকে দেখে সেদিকেই এগিয়ে আসে। অনল আসতেই মৈত্রী সালাম জানায়। অনল একটু হকচকিয়ে যায়, এরপর উত্তর দেয়, আপনি কি বিরক্ত হয়েছেন স্যার এখানে আসতে? না। তুমি কি বলতে চাও বলে ফেলো। সরি স্যার, সেদিন আপনার সাথে চরম বেয়াদবি করে ফেলেছিলাম। আসলে আমার ওই আচরণ করা উচিত ছিল না। আমি নিজের ভুল বুঝতে পেরেছি স্যার, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আর হ্যাঁ, ধন্যবাদ। সেদিন যদি আপনি না এগিয়ে আসতেন আমার বিপদে, তাহলে আমি হয়তো আজ আর এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। আমাকে নতুন একটা জীবন দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে স্যার। তোমার জীবন আমি নই, প্রভু বাঁচিয়েছেন। আর হ্যাঁ, সবকিছুই বুঝতে পারার জন্য ধন্যবাদ। এখন কি আমি আসতে পারি? মৈত্রী স্বাভাবিক চোখেই অনলকে দেখে নেয় সম্পূর্ণ একবার, এরপর বলে, হ্যাঁ আসুন। মৈত্রী এখন নিয়মিত ক্লাস করে, ভাইয়া অথবা বাবা এসে নিয়ে যায় আবার রেখে যায়। মৈত্রী খেয়াল করে প্রতিদিন অনলকে। কেন জানে না, অনলকে খেয়াল করতে করতে এখন অনলের ভেতরটা বুঝতে চেষ্টা করে মৈত্রী। আর ও একটা জিনিস খেয়াল করেছে, মৈত্রী ক্লাসে যখন কোন মেয়ে উঠে অনলের কাছে পড়া বুঝে নিতে যায় আর অনল খুব সুন্দর করে বুঝিয়ে দেয়, মৈত্রীর রাগ হয় কেন মেয়েগুলোর সাথে অনল কথা বলবে। অনল সবসময় সাদা আর কালো মিশেলে সব ড্রেস ইউজ করে। আজকাল নুসরাতকেও মৈত্রী সহ্য করতে পারে না, বিশেষ করে যখন খেয়াল করে অনল আর নুসরাত পাশাপাশি দাঁড়িয়ে কথা বলছে। মৈত্রী বিরক্ত হয় এত এত সবের মাঝে। অনলের কথা মৈত্রী বাসায় বলে রেখেছে, বাবার কাছে সে প্রাইভেট নিতে চায়, তাও আবার সেই টিচার যে একদিন মৈত্রীকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে এনেছে। মিজানুর সাহেব বলেছেন তিনি ওই স্যারের সাথে কথা বলবেন এ ব্যাপার নিয়ে। মৈত্রী ক্লাস শেষ করে অনলের সাথে দেখা করতে যায় আর বলে, স্যার স্যার থামুন। অনল পেছনে ফিরে মৈত্রীকে দেখে নেয়, এরপর থেমে দাঁড়িয়ে পড়ে। জি, আসলে স্যার আমি সেই ক্লাস শেষের পর থেকেই আপনাকে একটা কথা বলার জন্য ছুটোছুটি করে আসছি। কি? কেন? আসলে স্যার আমার মনে হয় আমি আপনাকে মৈত্রী কাচুমুচু করে ফেলে, নিজের মুখটা কি বলতে কি বলে ফেলছিল সে এখন। কথা পাল্টে নিয়ে বলে, আসলে আসলে স্যার আমার মনে হয় আপনি যদি আমাকে একটু সময় করে বাসায় গিয়ে ক্লাসের পড়াগুলো বুঝিয়ে দিয়ে আসতেন আমার খুবই উপকার হতো। আপনি তো জানেন আমি কি অবস্থায় রয়েছি। স্যার আপনার কি সময় হবে? অনল চুপ করে মৈত্রীর দিকে তাকিয়ে রয়েছে, শুধু মৈত্রীর কথা শেষ হতেই অনল বলে, আমি সময় বের করতে পারবো না মৈত্রী। আমার কলেজ শেষে দুটো টিউশন রয়েছে, এরপর বাসায় ফিরে রান্না করতে হয় আবার আমাকে। কিভাবে সময় দেব আমি তোমায়? তোমার বাবাকে বলে অন্য একটা টিচার ঠিক করে নিলেই পারো। মৈত্রী নিভে যায়, সে জানে অনল তার ব্যবহারের জন্যই সময় দেবে না, তা না হলে মৈত্রী যতটা জানে অনল একটা অতিরিক্ত টিউশন খুঁজছে, ক্লাসের সবাই মিলে ব্যাস সঠিক করতে চাইছে, কিন্তু মৈত্রী সবার সাথে নয়, একটু একা অনলের সাথে সময় চাইছে, কেম চাইছে নিজে সেভাবে বুঝতে পারছে না। সে চায় অনল থেকে পড়া অন্য সবাইকে নয়, সেখানে কত দম করা মেয়েরাও রয়েছে। যেভাবেই হোক অনলকে সময় দিতেই হবে, মানে হবে। অনল তোমার সাথে মিজানুর সাহেব দেখা করতে এসেছেন। উনি অনেকক্ষণ আগেই এসেছেন। প্রিন্সিপাল স্যারের সাথে রয়েছেন, ক্লাস শেষ করে চলে এসো স্যারের কেবিনে। ওকে স্যার। অনল একটু ভাবে মিজানুর সাহেব কেন তার সাথে দেখা করতে এসেছে। মৈত্রী কি বাসায় বলে দিয়েছে নাকি যে অনল মানা করে দিয়েছে ওর প্রস্তাব? ক্লাস শেষ করেই অনল প্রিন্সিপাল স্যারের রুমের দিকে এগিয়ে আসে। মিজানুর সাহেব আর প্রিন্সিপাল স্যার এখনো গল্প করেই চলেছেন। অনলকে দেখেই তিনি বলেন, মিজানুর ভাই, এ হলো অনল, যার সাথে আপনি দেখা করতে এসেছেন। অনলকে দেখে মিজানুর সাহেব হাসলেন, তারপর পাশের চেয়ারে ইশারায় বসতে বলেন। অনল সেখানে বসতেই তিনি বললেন, আসলে আমি তোমার ছাত্রী মৈত্রীর বাবা। ওকে তো তুমি চেনো। শুনেছিলাম তুমি একদিন রাস্তার মাঝখানে থেকে আমার মেয়েকে বাঁচিয়ে এনেছিলে। আমার মেয়েটার আমার জন্যই কিছু শত্রুর সৃষ্টি হয়েছে। কলেজে নেওয়া আসা করা ঝামেলা হয়ে যাচ্ছে। এখন তুমি তো জানো আমার মেয়েটা খুবই মেধাবী ছাত্রী, এই সময় ক্লাস মিস দিলে অনেক ক্ষতি হবে ওর, তাও নিজেই চায় না।
আসলে আমি চাইছিলাম তুমি কি প্রতিদিন বিকেলে আমার মেয়েকে 2 ঘন্টা সময় দেবে? তাহলে আমার খুবই উপকার হয় বাবা। অনেক আশা নিয়ে আমি তোমার কাছে এসেছি। অনল কি বলবে বুঝতে পারছে না। সে যতটা জানে মিজানুর সাহেব অত্যন্ত ক্ষমতাবান মানুষ, সে কাউকে রিকোয়েস্ট করতে জানে। ক্ষমতা দেখিয়ে হুমকু দিয়ে তো অনলকে প্রস্তাব দিতে পারত। অনল কিছুটা ভাবলো, এরপর জানালো, আমি চেষ্টা করব আঙ্কেল। মিজানুর সাহেব খুশি হলেন অনলের ওর শুনে, এরপর মুখে হাসি রেখা আরো টেনে বলল, আচ্ছা বাবা, তাহলে তুমি আর বিকেলেই চলে আসার চেষ্টা করো, আমি অপেক্ষায় থাকবো। তুমি তো আমার বাসার ঠিকানা জানো তাই না? মৈত্রীকে রেখে এসেছিলে সেদিন। জি আঙ্কেল, আমি যাব। আচ্ছা তাহলে আমি এখন আসছি, তুমি একটু জলদি আসার চেষ্টা করো, আমার মেয়েটা বই নিয়ে বসেই থাকবে। জি আঙ্কেল। কলেজ শেষ করে অনল নিজের বাসায় চলে গেল। প্রতিদিন সকালেই অনল গোসল করে কলেজে চলে যায়, তাই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসেছে। রান্না করে রেখে রেডি হয়ে মৈত্রীর বাসার দিকে চলে গেল। বাসার সামনে গিয়ে রিক্সা থেকে নামতেই দেখে মৈত্রী গেটের পাশে দাঁড়িয়ে আছে। অনলকে দেখেই গেট খুলে দিতে বলে এরপর অনলকে সালাম দেয়। অনল উত্তর দিয়ে মৈত্রীর দিকে তাকিয়ে বলে, চলো। জি স্যার। আমি ভেবেছিলাম আপনি আমার মতো বাবাকে ফিরিয়ে দিবেন। সেরকম নয়। মৈত্রী অনলের মুখের দিকে তাকিয়ে প্রসন্ন হয়। এরপর অনলকে সাথে করে নিয়ে বাসার ভেতরে যায়। দোতলা বিশাল বাড়ির নিচতলায় অনেকটাই ফাঁকা, সেখানে অনেকগুলি সোফা সহ সামনে কাচের টেবিল রাখা ও সামনে মনিটর সেট করে রাখা, সেখানেই দুইজন ছেলে বসে বসে ক্রিকেট খেলা দেখছে। ওদের দেখিয়ে দিয়ে মৈত্রী জানায় ওরা ওর বড় ভাই মুহিবার মোহন। অনল ওদেরকে সালাম দেয়। মোহনকে সে চেনে, গত বছরই কলেজে থেকে বিদায় নিয়েছে মোহন। সে উঠে অনলকে সালাম দেয়, কথাবার্তা বলে তারপর রাবেয়া নাস্তা সাজিয়ে আনে। এরপর মৈত্রীর রুমে নিয়ে যায় দোতলাতে। বিশাল রুমের একপাশে রয়েছে বিছানা ও চেয়ার টেবিল, আলমারি ও ওয়ার্ড্রব, আরও রয়েছে বিভিন্ন সামগ্রী। অনল একটা চেয়ারে বসে, সামনের চেয়ারে মৈত্রী বসে। সন্ধ্যা হয়ে আসছে বলে শুধু পড়া দেখিয়ে দিয়ে অনল চলে যায়। আর তো প্রথম দিন, তাই সবার সাথে পরিচয় করতে গিয়ে সময় বেশি চলে গেছে। পরের দিন সকালে মৈত্রী মুহিবের সাথে কলেজে আসবে। ব্যাগ নিয়ে নেমে আসতেই মোহন বলল, চল আমি নিয়ে যাই আজকে। তুমি কেন? মুহিব ভাইয়া না যাবে বলেছিল। এত কথা বলিস কেন সব সময়? আমার সাথে যেতে কি সমস্যা তোর? যদি সমস্যা হয় তাহলে তুই একাই চলে যা। আদিক্ষতা দেখানোর কি আছে? তুই একাই শত্রুদের নজরে আর আমরা নেই? রোজ রোজ হাজার হাজার মেয়ে রাস্তায় একাই চলাফেরা করছে, কই তাদের তো কাউকে দরকার হচ্ছে না। তোর বেলায় কেন এত হচ্ছে? তুই কি আহামরি সুন্দরী? মৈত্রী ছোট ভাইয়ের কথা শুনে ব্যথা অনুভব করলো মনের মাঝে। সে জানে এই ভাইটা সবসময় তাকে খোঁচা দিয়েও কথা বললেও অসংখ্য ভালোবাসে, সে অনেক কেয়ার করে, জ্বর হলে সারা রাত রুমের মাঝির পাশে রবে। তবুও যেন এভাবে কথা বলে কি শান্তি পায় বুঝে না। মোহন মৈত্রীর চোখে জল দেখে বলে, এভাবে কান্না করার কি মানে? আমি তোকে অপমান করে কথা বলেছি? প্রেতনিকে প্রেতাত্মা বললেই খেপে যায় কেন? যত সব। মৈত্রী কিছুই বলল না, হন হন করে গাড়ির ভেতরে গিয়ে বসে। মোহন এসে পাশের সিটে বসে। খাবার না খেয়ে এলি কেন? তোর খাবার তুই খা না, আমাকে বলতে আসছিস কেন? কে হই আমি তোর? মোহন বুঝে ফেলে বোন তার রেগে বোম হয়ে আছে, তবে কি করবে এই ছোট বোন নামক আটম বোমাদের রাগ রাতে এত ভালো লাগে। ও আচ্ছা আচ্ছা। ধন্যবাদ আপনাকে আফা। আমাদের খাবার বাঁচানোর চেষ্টা করেছেন আপনি। খুব ভালো মহৎ কাজ করলেন আপনি সকাল সকাল, আপনার এই কাজে খুব আনন্দিত আমি আফা। তোমার সাথে কথা বলাই বেকার। মৈত্রী এর সত্য কিছুই বলে না। মোহন নানারকম খোঁচা মার্কা কথা বলেই যাচ্ছে। তবে মৈত্রী একদম চুপ করে আছে। মৈত্রী সব ক্লাসে মনোযোগী হতে পারলেও অনলের ক্লাসে মনোযোগী হতে পারে না। কি করে দিবে মন? মনটা তো অনলকে নিউজ ভাবতেই ব্যস্ত থাকে। অনল কি খেয়াল করে ক্লাসে এত সবার মাঝে মৈত্রীকে? নিশ্চয় না, কেননা মৈত্রীর দিকে অনল এক মুহূর্তের জন্য ও তাকিয়ে দেখে না।
যেমন আসে বই খুলে সব বুঝিয়ে দেয়, যাদের সমস্যা হয় তারা কোয়েশ্চন করলে উত্তর করে অনল, ব্যাস এই তার দিনকালের সূচি। অনল মৈত্রীকে ভুল প্রমাণ করে মৈত্রীর একদম নিকটে এসে দাঁড়িয়ে পড়ে। মৈত্রী এতটাই বেখেয়ালি ছিল যে পাশে থেকে সুমনা সেই কখন থেকে মৈত্রীকে ঠিক করে বসতে বলছে খেয়াল করেনি। অনল যখন মৈত্রীকে দাঁড়িয়ে থাকতে বলে তখন হুঁশ ফিরে। কি হলো, এখনো বসে আছো কেন? মৈত্রী আমতা আমতা করে ক্লাসের সবার দিকে তাকিয়ে একবার দেখে অন্যদিকে। সবাই ভাবে এখন মৈত্রী কি করতে পারে। প্রথম দিন এই স্যারের সাথে যে কাজ করেছে তা আবার করবে নাকি ভেবে পায় না সকলেই। মৈত্রী আমতা আমতা করে ক্লাসের সবার দিকে তাকিয়ে একবার দেখে অন্যদিকে। সবাই ভাবে এখন মৈত্রী কি করতে পারে। প্রথম দিন এই স্যারের সাথে যে কাজ করেছে তা আবার করবে নাকি ভেবে পায় না সকলেই। তবে মৈত্রী সবাইকে অবাক করিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে অনলের চোখের দিকে চোখ রাখে, যেন অনলকে বোঝার চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। অনল বলে, কি দেখছিলে? মৈত্রী খেয়াল হারিয়েছে অনেক আগেই, সেভাবেই বলে, তোমাকে। অনল বিব্রত হয়, ক্লাসে সবাই হা করে মৈত্রীর মুখের দিকে তাকিয়ে ওটা সেটা বলেই যাচ্ছে। অনল ঘাবড়ে যায়, মৈত্রীর দিকে কটমট করে তাকিয়ে বলে, এভাবে কথা বলছো কেন আমার সাথে? টিচার না আমি তোমার? সকলেই কি ভাবছে? মৈত্রী অনলের ধমকে আবার ও হুঁশে ফিরে আসে। অন্যদিকে চোখ ফেরায় বলে, সরি স্যার, আর হবে না। সুমনা তাজ্জব বনে যায়, এই মেয়ে সরিও বলতে জানে। অনল আর কিছুই বলে না ওকে। আবার ওর সামনে গিয়ে বই ও নজর দিতে বলে সবাইকে। কিরে, তুই আজকে ক্লাসে ওভাবে কথা বলছিলি কেন স্যারের সাথে? ও তুই বুঝবি না সুমনা? কেন বুঝবো না? তুই বুঝিয়ে বল আমায়। আমি ওনার প্রেমে পড়েছি সুমনা। সুমনার ভেতরটা কেঁপে ওঠে, এই মেয়ে প্রেমে পড়তে পারে? সে হতাশা গলায় বলে, এসব কি বলছিস কি তুই? একদম ঠিক বলছি। আমি স্যারের প্রেমে পড়েছি। কবে? সে তো জানি না। সময় খেয়াল করে আমি প্রেমে পড়িনি। শুধু জানি ওনাকে আমার খুব ভালো লাগে। আচ্ছা, তুই একটা আইডিয়া দে কিভাবে আমি স্যারকে ইমপ্রেস করব। সুমনা কিছু ভাবে, এরপর বলে, বুদ্ধি পেয়েছি। স্যার তো তোকে প্রতিদিন বিকেলে বাসায় গিয়ে পড়িয়ে আসে, তুই সেই সময় সুন্দর করে সেজে গুজে প্রস্তাব দিবি, ব্যাস হয়ে যাবে। যদি না মেনে নেয় আমাকে, তাহলে আর কি? খুন করে ফেলবি। তোর যা স্বভাব। মৈত্রী ভ্রু কুঞ্চিত করে বলে, এসব কি বলছিস কি তুই? খুনও কেন করব? আমি সত্যিই ওনাকে ভালোবেসে ফেলেছি। তাহলে যেভাবে বললাম সেভাবেই বলবি। অনল স্যার কি কেমন? হুম। মৈত্রী আজকে বিকেল হতেই সুন্দর করে সেজে গুজে চেয়ার নিয়ে বসে। এখনো স্যারের সময় হয়নি আসার, তাই আরেকবার গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে। ব্ল্যাক লং থ্রি পিস, মাথার চুলগুলি বেনুনি করা, চোখে কাজল দেওয়া, দুই হাতে ব্ল্যাক কাচের ছুরি, দুই ঠোঁটের ভাঁজে হালকা পিঙ্ক রঙের লিপস্টিক, কপালে ছোটে কালো টিপ দেখা যাচ্ছে, এতেই মৈত্রীকে অসাধারণ সুন্দরী লাগছে। আজ তো মৈত্রী নিজেই নিজের প্রেমে পড়তে বাধ্য হয়েছে, তাহলে কি অনলও প্রেমে পড়বে আজ? অনল যথাসময়ে আসতেই মৈত্রী নিজেকে ঠিক করে নিয়ে চেয়ারে বসে বই খুলে ভাবে কি দিয়ে অনলকে বলা শুরু করবে। আচ্ছা, অনল কি তাকে ফিরিয়ে দিবে? ভেবে পায় না। অনল সামনে চেয়ারে বসতেই মৈত্রীর ভেতরটা ধক করে ওঠে, এমন কেন লাগছে ওর। অনলের দিকে তাকিয়ে দেখে অনল একটা বই খুলছে। এরপর মৈত্রীর দিকে এগিয়ে দিয়ে সেগুলো সমাধান করতে বলে। মৈত্রী নিজের কাজ শেষ করে অনলের দিকে খাতা দেয়। স্যার। অনল খাতা দেখতে দেখতে বলে, হ্যাঁ। আসলে মানে স্যার? কিছু বলবে? জি মানে, আমি আপনাকে কিছু বলতে চাই। বলে ফেলো। আসলে স্যার মানে। অনল খাতা সরিয়ে রেখে মৈত্রীর দিকে তাকিতে দেখে আজ মৈত্রী সুন্দর করে সেজে বসে আছে। এত সুন্দরী কেন লাগছে মৈত্রীক? নাকি মৈত্রী আগে থেকেই এমন সুন্দরী সে খেয়াল করেনি? আমতা আমতা করছো কেন, বলে ফেল। আপনি বলুন, আপনি রাগ করবেন না। না। আসলে স্যার আমি আপনাকে পছন্দ করে ফেলেছি। অনলের দুই চোখ শুরু হয়।
কপালে ভাঁজের সংখ্যা বেড়ে যায়। এসব কি ধরনের কথাবার্তা মৈত্রী? ভালোবাসা ধরনের কথাবার্তা স্যার, অনল বিরক্তির সাথে বলে। আমার সাথে এরকম মজা করবে না মৈত্রী, প্লিজ। না স্যার, মজা নয়, আমি একদম সিরিয়াস। মৈত্রী প্লিজ, এসব বলবে না আমাকে। মৈত্রী টেবিলের উপরে রাখা অনলের হাত ধরে ফেলে তারপর বলে, মজা নয় অনল, আমি তোমাকে সত্যই ভালোবেসে ফেলেছি। কবে, কখন, কিভাবে জানি না, তবে আমি তোমায় অনেক বেশিই ভালোবেসে ফেলেছি। আমার প্রথম আবেগ তুমি, প্রথম কোন পছন্দের পুরুষ তুমি, আমার স্বপ্ন থেকে শুরু করে বাস্তবতা তুমি, তোমার কাছে থেকে নতুন একটা জীবন পেয়েছি আমি, আর সেই জীবন তোমার সাথেই পার করে দিতে চাই। অনল, তুমি কি আমার পাশে হবে না? বলো। অনল নিজের হাত মৈত্রীর হাত থেকে ছাড়িয়ে নেয়, চোখ বন্ধ করে কিছু সময় চুপ করে থাকে, এরপর বলে, এরকম ভালোবাসা, প্রেমময় কাব্য আমাকে শোনাবে না প্লিজ। তাহলে আমি তোমাকে আর পড়াতে আসবো না মৈত্রী। মৈত্রী কিছুই বলল না, শুধু অনলের মুখের দিকে তাকিয়ে রইল। আর অনল, সে এক মুহূর্তের জন্য মৈত্রীর মুখের দিকে তাকিয়ে দেখল না। চুপ করে বই দেখল, বইয়ের দিকে চোখ রেখেই মৈত্রীকে বুঝিয়ে দিয়ে লিখতে দিল। মৈত্রী বুঝতেও পারল না অনল এসব শুনেও কেমন নিশ্চুপ হয়ে আছে, আর সে একদম এভাবে স্বাভাবিক নেই। অনল কি দেখে বুঝবে না? ওকে কি ভালোবাসবে না? বিকেল হতেই মৈত্রী সাদা রঙের থ্রি পিস, সাদা পাথরের চুড়ি, সাদা পাথর বসানো ছোট একটা মালা, কানের দুল সব পরে নিয়ে চেয়ারে বসে অপেক্ষা করছে অনলের আসার। অনল আজকে এত লেট করছে কেন? গত 4 মাস ধরেই অনল তাকে পড়াতে আসছে। এর মাঝে 1000 বার মৈত্রী অনলকে প্রেমের বাক্য শুনিয়েছে। অনল মাঝে মাঝে বিরক্ত হয়ে আসে না, কিন্তু মৈত্রী বাবাকে বলায় মিজানুর কল করে অনলকে জিজ্ঞেস করেন, কি হলো বাবা, আসছো না যে? অনল কিছু একটা বলে পরের দিন ঠিক চলে আসে। মৈত্রীকে কয়েকবার ধমকিয়েছেও, তবুও মৈত্রী বাদ রাখে না অনলকে বিরক্তি করার, তাই গতকালই অনল মৈত্রীর উপর চরম বিরক্ত আর রাগে ফর্সা হাতের তালুতে কয়েকবার সিলের স্কেল দিয়ে আঘাত করেছে। মুহূর্তেই মৈত্রীর ফর্সা মুখ লাল হয়ে গেছিল। কথা বলতেও ভুলে গেছিল এভাবে কেউ তাকে আঘাত করেছে, তাও আবার পছন্দের মানুষটা। অনলের কি মায়া হয় না মৈত্রীর উপর? একটা মেয়ে প্রতিদিন ব্যর্থ হয়েও আবার প্রেম নিবেদন জানাচ্ছে, আর অনল বারবার তাকে ফিরিয়ে দিচ্ছে। মৈত্রী ব্যথা পাওয়া হাত সোজা রেখে ছলছল নয়নে অনলের দিকে তাকিয়ে দেখে অনল চোখ বন্ধ করে রেখেছে। মৈত্রী চুপ করেই থাকে, হাতে ব্যথায় কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে, যেন গলায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসে জোগাড়। সেই মুহূর্তে অনল চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বাইরে চলে গেছে। হাতের ব্যথায় আজ আর মৈত্রী কলেজে যায়নি। অনল আজকেও আসতো না, তাই মৈত্রী আগেই বাবাকে বলে দিয়েছে আগামীকাল ক্লাস এক্সামের অনেক পড়া জমে আছে, স্যারকে কল করে এই বিকেলেই আসতে বলো। অনলকে বলা মাত্র অনল জানিয়েছে সে আসবে। অনল আসে ঘন্টাখানেক পর। মৈত্রী বই নিয়েই বসেছিল, অনল এসে পাশে চেয়ারে বসে। মেয়েটা আজকাল ওকে ইমপ্রেস করতে সাজুগুজুর দিকেও নজর দিয়েছে। মুখে হালকা প্রসাধনীর ছোঁয়া দেখা যায় আজকাল। শুধু তাই নয়, অনলের মতো সাদা কালো মিশেলের জামা কাপড় ছুট করে। অনল বুঝতে পারে মৈত্রী তাকে সত্যই ভালোবেসে ফেলেছে, বারবার যে মেয়েকে ফিরে দিয়েছে অনল, সেই মেয়ে বারবার ওকে চাইছে, ওকে পাওয়ার চেষ্টা করছে, অবশ্যই সে খাঁটি প্রেম। কিন্তু অনলের করার কিছুই নেই, মৈত্রীর মতো একটা মেয়ে কখনোই অনলের হতে পারবে না। মৈত্রীর বাবার কি নেই? সব আছে, মেয়েকে নিশ্চয়ই সেরকম ঘরেই বিয়ে দিবেন, তার মতো এতিম সন্তানের হাতে কখনোই মেয়েকে তুলে দিবেন না। অনলের মতো করে কে বুঝাবে মৈত্রীকে সেই কথাটা? শুধু মন দিয়ে প্রেম হলেও বিয়ে হয় না। পয়সা ছাড়া কোনো ভালোবাসায় বেশি দূর অবধি যেতে পারবে না। মৈত্রী যে পরিবারে বিলং করেছে, সে পরিবারের সাথে অনলের পরিবারের মিল নেই। মৈত্রীর একদিনের হাত খরচে অনলের সারা মাসের জোগাড়। কি করে পূর্ণতা পাবে এই ভালোবাসা? অনল নিজেকে শক্ত রাখতে চায় কোনোভাবেই, মৈত্রীর সাথে সাথে নিজেকে দুর্বল করলে হবে না। মৈত্রী এখনো বাচ্চা, একটা মেয়ে, তার মতো করবো অনলকে ভাবলে তো আর চলবে না। অনল পাশে আসতেই মৈত্রী বই এগিয়ে দেয় অনলের দিকে। অনল বই নিয়ে তা খুলে দেখে বলে, কোন চ্যাপ্টার? কোনোটাই না। তাহলে? আমার সব চ্যাপ্টার বোঝা শেষ, এখন তোমায় বুঝতে চাই অনল। আমি তোমার টিচার মৈত্রী, সম্মান দিতে চেষ্টা করো।
তুমি আমার প্রেমিক পুরুষ। অনল হচ্ছে কি যা এরকম কেন মেয়েটা যা মুখে আসে বলে দেয়। গত 4 মাস ধরেই মৈত্রী অনলকে হুটহাট তুমি তুমি করে বলে আর উদ্ভট বলে ফেলে অনল বিব্রত হয়। এখন আবার কেমন প্রেমিক পুরুষ বলছে। অনল রেগে যায় ভেতর ভেতর মেয়েটা এরকম কেন, তাকে বারবার দুর্বল করে দিতে চায়। অনল নিজেকে আবারও শক্ত করার চেষ্টা করে আজকাল কেন যেন মৈত্রীর ডাকে সাড়া দিতে ইচ্ছে করে। মানুষের মন তো একটু ভালোবাসা পেলেই গলে জেগে ইচ্ছে করে। এসব কেমন কথা? তোমার সব বই বুঝে নেওয়া শেষ? না। কোনটা বুঝনি? আমায় দেখাও। তোমাকে বুঝিনি অনল। তোমাকে আমি কোনভাবেই বুঝতে পারছি না। একটু বুঝিয়ে দাও না অনল। আমি একা একা আর পারছি না। বাদ দাও। বাদ দিতে চেয়েও তো পারছি না। বুঝতে তো আমাকে হবেই। অনল, আমায় বিয়ে করবে? আমি আর কাল থেকে আসবো না মৈত্রী। তোমার বাবাকে প্লিজ তুমি বলে দিও যে তোমার সব বই বুঝে নেওয়া হয়েছে আমার থেকে। প্লিজ। তুমি আমায় ভালো কেন বাসছো না অনল? আমার কোন দিক দিয়ে অপূর্ণতা রয়েছে অনল? তুমি আমাকে বলো। মৈত্রী প্লিজ স্টপ। ভালো লাগে না আমার এসব কথা শুনতে। আরে আমি বিরক্ত হয়ে যাচ্ছি মৈত্রী। কলেজে তো তাও যেটুকু চুপ থাকে তোমার প্রেম প্রস্তাব দেওয়া, কিন্তু বাসায় তুমি অনেক বিরক্ত করছো আমাকে। আমি আর পারছি না। প্লিজ অনল, আমাকে একবার ভালোবাসো তুমি। শুধু একবার। আমি যাচ্ছি। তুমি যাবে না। কি তুমি তুমি করছো মৈত্রী? স্যার হই আমি, তোমার বুঝতে পারো না? অনলকে এই প্রথমবার মৈত্রী উত্তেজিত হতে দেখল। তবুও মুখ বন্ধ করলো না সে। আবার ও অনলকে বুঝাতে লাগলো। কোনভাবেই তুমি ছাড়া আমি ভাবতে পারছি না অনল। আমি কেন প্রেমে পড়লাম, তাও আবার তোমার। আমাকে একবার প্লিজ বন্ধ করো তোমার মুখটা। আমি আসছি। অনল রাস্তায় এসেছে রিক্সা পেতেই সেখানে বসে নিজের বাসার দিকে যেতে লাগলো আর ভাবলো, তুমি কেন আমাকে কেন দুর্বল করছো মৈত্রী? কেন বাস্তবতা মেনে নিচ্ছ না? তুমি তো স্বর্ণের চামচ মুখে নিয়ে বেড়ে উঠেছ আর আমি কিভাবে তোমায় বলি ভালোবাসি। মৈত্রীর রুমের দরজা বন্ধ করে রেখেছে। সময়টা রাত 10টা বাজবে বোধ হয়। মৈত্রী ভেতরে উচ্চ শব্দে কান্না করছে অথচ দরজা খুলছে না। রাবেয়া আর মজনু দুজনে রয়েছে বাসায়। দুজনেই দরজাতে ধাক্কাধাক্কি করছে আর খুলে দিতে বলছে অথচ মৈত্রী সেসব শুনছে না। রাবেয়া ব্যস্ত হয়ে ময়নুলকে বারবার কল করেই যাচ্ছে। মুহিব আর মোহনকেও মজনু কল করেছে। তাদের বোন কেন এভাবে কান্না করবে? মিজানুর সাহেব কি এখনো কল করেনি? কেউ উনি শুনলে এই রাতের বেলাতেই ঢাকা থেকে ব্যস্ত হয়ে চলে আসবেন। মুহিব আর মোহন আসতেই ওরা ধাক্কাধাক্কি করে দরজা ভেঙে ফেলেছে। মৈত্রী বিছানার পাশে ফ্লোরে বসে কান্না করছে। বাম হাতে লালা রক্ত ভেসে যাচ্ছে। মৈত্রী কি ইচ্ছা করেই এমন করেছে নাকি? হ্যাঁ, ওই তো পাশেই ব্লেড পড়ে রয়েছে। মৈত্রী আঘাত সহ্য করতে পারে না। তাহলে নিজেই নিজেকে কেন এভাবে আঘাত করেছে? ওরা দ্রুত ভেতরে আসে, ময়নুলকে কল করে সাথে ডক্টর নিয়ে আসতে বলে। ওরা আসতেই মৈত্রীর হাতে সেলাই করে দেয় ও ব্যান্ডেজ করে দেয়। রাবেয়ার বুকের সাথে মিশে রয়েছে মৈত্রী। মোহন মৈত্রীর সামনে এসে বলে, সমস্যা কি তোর? এভাবে নাটক করলি কেন? মুহিব বলে, থামো মোহন, ও হয়তো কিছু নিয়ে ডিপ্রেশনে রয়েছে তাই না বনু আমার। আমার বল কি হয়েছে? মৈত্রী তবুও কিছুই বলে না। মজনু আর ময়নুল ওদের দুজনকে থামতে বলে। রাবেয়া মৈত্রীকে খাবার খাইয়ে দেয়। আজ সে মৈত্রীর সাথেই থাকবে। পরের দিন অনল এসে দেখে মৈত্রীর এরকম অবস্থা। তবুও সে বই সামনে নিয়ে বসেছে। অনল আসতেই মৈত্রী বলে, আজ দুপুরে বাবা এসেছে। নিশ্চয়ই আজ তাকে বলবেন আপনি আর আসবেন না তাই না? অনল একবার মৈত্রীর মুখের দিকে চোখ রাখে। ওর দিকেই তাকিয়ে রয়েছে মেয়েটা। হ্যাঁ। আমি আর আসবো না কাল থেকে। ও তাই? তাতেই কি আমি আপনাকে ভুলে যাব? দেখা হবে না আমাদের?
অনল চুপ করে তাকে কিছুই বলে না। মৈত্রী আবার বলে, কলেজে কি করবেন? বদলি নিবেন? সে নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। আমার আরো অনেক ছাত্রছাত্রী রয়েছে। মৈত্রী, তুমি তো ব্রিলিয়ান্ট, সব শিখেছো, এবার ওদেরকে সময় দিতে চাই আমি। আচ্ছা, দেখুন চেষ্টা করে। অনল মৈত্রীকে পড়িয়ে নিচে আসতেই মিজানুরকে দেখতে পায়, সামনে গিয়ে বলে, আঙ্কেল, আমি আর কাল থেকে আসবো না। আপনার মেয়ের সিলেবাস শেষ হয়ে গেছে, এখন সে নিজেই সব পারবে। মিজানুর সাহেব বলেন, হ্যাঁ ও বলেছিল, কিন্তু ও বলে না যদি তুমি আসো তাহলে সব ভুলে যেতে পারে। 2 ঘন্টা সময় না দাও, 1 ঘন্টা করে দাও। তবুও প্রতিদিন এসে মেয়েটাকে একটু সময় দিও। অনলের সাধবে আরও অনেক কথাই তিনি বলেন। অগত্যা অনলকে আসতেই হবে। তবুও বলে, আসলে আঙ্কেল, আমি গ্রামে যেতে চাই আগামীকাল। সে যাবে 1 সপ্তাহ, তাহলে আমি আসছি না, এখন যাচ্ছি আঙ্কেল। সেই সময় মৈত্রী আসে। সে গ্রামে যাবে অনল শুনেছে, তাই বাবার কাছে বলে, বাবা, আমি কখনো গ্রামে যাইনি, আমিও যেতে চাই। সে কি কথা? অনলের গ্রামে কেন যাবে তুমি? প্লিজ বাবা, আমি যেতে চাই, তুমি স্যারকে বলো প্লিজ। মেয়ের জেদের কাছে মিজানুর অনলকে রিকোয়েস্ট করে কল করে যেন আগামীকাল যাওয়ার সময় মৈত্রীকে সাথে করে নিয়ে যায়। পরের দিন মৈত্রী ব্যাগ প্যাক করে নিয়ে বের হয় অনলের সাথে যেতে। খুব হাসি খুশি মুড়ে দেখে মোহন বলে, আজকাল তোর মতিগতি বুঝতে পারছি না, কি চলছে তোর মনে? মোহনের প্রশ্নে মৈত্রীর আপনার পানি যেন শুকিয়ে যায়। মোহনের মনে দয়া মায়ার ছিটে ফোটা খুবই অল্প, নেই বললেও চলে। সে যদি একবার জানে তার বোন প্রেমে পড়েছে, তাহলে বোন আর বোনের প্রেমিককে এক কপি শেষ করে দেবে। আমতা আমতা করে মৈত্রী বলে, কি চলবে? আমি গ্রাম দেখতে যাব, তুই বলার কে? বাবা পারমিশন দিয়ে দিয়েছে আমাকে। মোহন বাবার দিকে তাকিয়ে বলে, আব্বু, তুমি এখন নিজের হাতে মেয়েকে খারাপ বানিও না। ওর বিয়ের বয়স হয়েছে, এই ঝামেলা নিয়ে আর কতদিন? ওরা বলেছে এই শত্রুতা শেষ করতে দুই পরিবারে এই বিয়েটা খুবই দরকার। তুমি ওদের সাথে কথা বলে নাও। মৈত্রী রেগে যায়, শত্রুতা শেষ করতে তাকে শত্রুর ছেলেকে বিয়ে করতে হবে কেন? ভাইয়ের উপর রেগে যায় সে। মিজানুরকে বলে, আব্বু, আমি কোনভাবেই ওই পরিবারের ছেলেকে বিয়ে করতে পারবো না। আর হ্যাঁ, আমি যাকে বিয়ে করব তাকে আমি নিজেই পছন্দ করব। মোহন ধমকে ওঠে, মৈত্রীকে আজকাল বোনটা অতিরিক্ত কথা শুনছেই না তাদের। ইচ্ছে করে বোনকে ঠাটিয়ে এক চড়ও দিতে, কিন্তু বাবার ভয় সেও পারে না। মোহন হন হন করে নিজের রুমে চলে যায়। মৈত্রী সোফায় বসে অনলের আসার অপেক্ষা করে। এই কয়েকদিনে সে অনলকে রাজি করিয়ে নেবে, তাকে বাধ্য করবে ভালোবাসতে। বাসে 2 সিট নিয়েছে অনল। মৈত্রীর বাবা নিজেদের গাড়ি দিতে চেয়েছিল, কিন্তু অনল বলেছে সে ম্যানেজ করে নেবে। মৈত্রীও তাই জানিয়েছে সে বাস জার্নি করতে চায় অনলের সাথে। মৈত্রী কাঁধে ব্যাগ নিয়ে লাগেজ ধরে টেনে নিয়ে যাচ্ছে। লাগেজটা খুব একটা বড় নয়, তবুও অনলর অসুবিধা বুঝতে পেরে নিজের হাতে নেয়। যতই মুখে না বলুক না কেন, বেহায়া মন মৈত্রীকে নিয়ে কতটা ভাবে সে জানে। চোখ বন্ধ করলেই মৈত্রীর করা পাগলামি মনে পড়ে যায়। মৈত্রী নিজের হাতের ওই অবস্থা শুধু এজন্যই করেছে যেন অনলকে সময় দেয়। বলে কয়, অনলকে রাজি তো করাতে পেরেছে, এই অনেক। অনলদের গ্রামের বাস স্টপে বাস থামতেই রিকশা নেয় অনল। মৈত্রীকে নিয়ে চেপে বসে বাড়ির দিকে যায়। গ্রামের রাস্তা খুব সুন্দর, কেমন নীরবতা কাজ করে। মৈত্রী অনুভব করে নতুন কিছু। তার পাশে অনল আছে, এত ভালো লাগছে কেন এই সময়? অনলদের বাড়ির সামনে রিকশা থামতেই নেমে পড়ে দুজনে। অনলের মা আর আরো একটা মেয়ে এগিয়ে আসে। ওদের থেকে ব্যাগগুলি নিয়ে ভেতরে নিয়ে যায়। মেয়েটার নাম মিষ্টি। মিষ্টি অনলের সামনে মাথা নুয়ে জিজ্ঞেস করে, কেমন আছো তুমি? অনেক দেরি করে এলে যে এবার? ব্যস্ত ছিলাম তাই আসতে পারিনি। ও, আর ওই মেয়েটা? অনল মৈত্রীকে দেখিয়ে বলে, আমার কলেজের স্টুডেন্ট। কখনো গ্রাম দেখিনি, তাই সাথে করে নিয়ে এসেছি। তোর রুমে নিয়ে যা। অনলদের বাড়ির সামনে রিকশা থামতেই নেমে পড়ে দুজনে। অনলের মা আর আরো একটা মেয়ে এগিয়ে আসে। ওদের থেকে ব্যাগগুলি নিয়ে ভেতরে নিয়ে যায়। মেয়েটার নাম মিষ্টি।
মিষ্টি অনলের সামনে মাথা নুয়ে জিজ্ঞেস করে, কেমন আছো তুমি? অনেক দেরি করে এলে যে এবার? ব্যস্ত ছিলাম তাই আসতে পারিনি। ও, আর ওই মেয়েটা? অনল মৈত্রীকে দেখিয়ে বলে, আমার কলেজের স্টুডেন্ট। কখনো গ্রাম দেখিনি তাই সাথে করে নিয়ে এসেছি। তোর রুমে নিয়ে যা। মিষ্টি হাসি মুখে মৈত্রীর সাথে কথা বলে গেট পেরিয়ে ভেতরে নিয়ে যায়। একতলা খুবই ছোট একটা বাড়ি, অনলদের 4টা শোবার রুম আর কিচেন বাথরুম রয়েছে। মৈত্রীকে একটা রুমে নিয়ে এসে মিষ্টি বলে, আমি জানতাম শুধু অনল আসবে, তুমি আসবে তা জানতাম না। তাই অন্য একটা রুম পরিষ্কার করে রাখিনি। এখানে আমার সাথে এক রুমে থাকবে কি তুমি? একটা রাত? সমস্যা নেই আপু। আচ্ছা, বসো, আমি খাবার সাজিয়ে নিচ্ছি। চেঞ্জ করে নাও তুমি। হুম আপু। মিষ্টি মৈত্রীকে রুমে দিয়ে এসে টেবিল সাজিয়ে দেয়। অনল আর মৈত্রীকেও গিয়ে ডেকে নিয়ে আসে। খাবার শেষ করে মৈত্রী মিষ্টির সাথে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল সকাল মৈত্রী উঠে দেখে মিষ্টি মেয়েটা এখনো ঘুমিয়ে আছে ওর পাশে, তাই ব্রাশ বের করে ফ্রেশ হয়ে রুমের বাইরে আসে। গত রাতে অনল যে রুমে গিয়েছিল মৈত্রী সেই রুমের দিকে যায়, দরজা খুলেই রাখা আছে, ভেতরে লাইট অন, তার মানে অনল উঠেছে। মৈত্রী ভেতরে গিয়ে দেখে অনল একটা বই নিয়ে বিছানার সাথে আটশোয়া অবস্থায় রয়েছে। অনলকে আসতে দেখেই ঠিক করে বসে এই প্রথম অনল মৈত্রীকে এত সকালে স্নিগ্ধ অবস্থায় দেখছে, একদম সকালে বাগানে ফোটা ফুলের মতো লাগছে। অনল ওর দিকে তাকিয়ে হাতের বই বন্ধ করে। কি করছিলে অনল? সেই মৈত্রী তাকে এভাবে ডাকে কেন, একদম অনলের বুকের বাম পাশে এসে ধাক্কা লাগে। অনলের সেভাবেই সাড়া দিতে ইচ্ছে করে, তবুও নিজ ইচ্ছা লুকিয়ে বলে, বই দেখছিলাম। কোন দরকার? হ্যাঁ। কি হয়েছে? আমি সকালে রাস্তা দিয়ে ঘুরতে চাই। এখন? হুম। একটু পর নিয়ে যাই? না, এখনই চলো। আমার ইচ্ছে হয়েছে প্রেমিকের হাত ধরে সকালের সূর্য দেখতে বের হব। অনল আবারও নিজেকে শক্ত করে বলে, প্লিজ মৈত্রী, আমি তোমায় ভালোবাসি না। কেন বুঝো না? ভালো কেন বাসো না অনল? অনল কঠিন গলায় বলে, কেন? এর জবাব দিতে বাধ্য নই আমি মৈত্রী। আমি শুধু এটা বলছি, তুমি ভালো করে শুনে নাও। আমি তোমায় ভালোবাসি না, আর কখনো ভালোবাসতেও পারবো না। শুধু তোমার পাগলামি দেখানো বন্ধ করে দাও প্লিজ। আমার ভালোবাসা তোমার কাছে পাগলামি মনে হয়? তার নয়তো কি? তুমি যা সব করেছো আর করছো সেই সব কি ঠিক হয়েছে বুঝাও আমাকে। অনল, তুমি এভাবে কেন আমার সাথে কথা বলছো? তুমি কি আমাকে শিক্ষকের সম্মান দিবে না মৈত্রী? বিশ্বাস করো, আমার ন্যূনতম ইচ্ছা ছিল না তোমাকে আমার গ্রামে নিয়ে আসার। শুধুমাত্র তোমার বাবার কথা ফেলতে না পেরে নিয়ে এসেছি। প্লিজ এখন এমন কোনো ঝামেলা করো না যে আমি বিরক্ত হয়ে তোমাকে দিয়ে আসি ফিরিয়ে। মিষ্টিকে বলে দেবো যে কয়েকদিন তুমি এখানে আছো, ও নিজে তোমাকে এই গ্রাম সহ আশেপাশের কয়েকটি গ্রাম ঘুরিয়ে দেখাবে। মৈত্রী অনলের কথাগুলো শুনে এক ধাপ রেগে যায়, আর ও কি এখানে শুধু গ্রাম ঘুরবে বলে এসেছে? সে এসেছে অনলের মনে জায়গা করে নিতে। অনল, বললাম না আমি তোমায় ভালোবাসি। বুঝতে কেন চাও না তুমি? চলো আমার সাথে। আমি আজকেই তোমাকে বিয়ে করতে চাই। তুমি যাবে? নাকি যাবে না? অনল হুট করেই বিছানা থেকে নেমে মৈত্রীর সামনে দাঁড়িয়ে পড়ে এবং ডান হাত দিয়ে মৈত্রীর বাম গালে ঠাস করে একটা থা অপ্পুরও বসিয়ে দেয়। থা অপ্পুরটা দেওয়ার সাথে সাথেই অনলের বুকের মাঝে ব্যথা অনুভূত হয়। সে মুখে না বলুক ভালো তো মৈত্রী কি বাজে। আর এখন এই মেয়েটা যা সব বলছে ভুল না হয়ে যায় কিছু একটা মৈত্রীর বাবার কাছে, তাহলে কি জবাব দেবে সে? অনল, তুমি আমার সাথে প্রথম দিনে প্রতিশোধ নিলে। মৈত্রী, আমায় এখন ভালোবাসবে তুমি? উফ অফ মৈত্রী, প্লিজ এখন আমাকে একা থাকতে দাও প্লিজ। মৈত্রী মুখে হাসি বজায় রাখলেও ভেতরে সবটা ভাঙচুর হয়ে যায়। অনল কি তাকে কখনোই ভালোবাসবে না? অনল বাবা শোন, 2 দিন হয় আমাদের গ্রামে মেলা বসেছে, মিষ্টি এখনো যায়নি বলেছে, তুই আসলে তোর সাথে যাবে, ওকে নিয়ে বিকেলে ঘুরে ফিরে আয়। অনলের মা বিছানায় বসে অনলকে কথাগুলো বলছিল, মিষ্টিও পাশেই বসে আছে। মাথা লজ্জায় নিচু করে রেখেছে। অনল সম্পর্কে ওর চাচার ছেলে।
মিষ্টিকে জন্ম দিতে গিয়েই ওর মা মরে যায়, সেই তখন থেকেই অনলের মায়ের হাতে মানুষ হয়েছে সে। অনল মিষ্টির 4 বছরের বড়। ছোট থেকে অনলের সাথেই বেড়ে ওঠে এই বাড়িতে। অনলকে ঘিরে রয়েছে ওর ঘর বাঁধার স্বপ্ন। সেই অনলের সাথে মেলাতে না গিয়ে কি বন্ধুদের সাথে যাওয়া চলে? বিকেলে নিয়ে যাব। মিষ্টি খুশি হয় অনল ওকে নিয়ে যাবে বলেছে, যখন তখন নিয়ে যাবেই। দুপুরের পর মিষ্টি তৈরি হয়ে অনলের রুমে যায়। কই তুমি? এসেছিস? মৈত্রী কি করছে? রুমে নেই। নেই মানে? ও এখানে নতুন একা একা কই যাবে? জানি না। আমি বলেছিলাম রুমেই থাকতে, কিন্তু নেই। ও, তুই বস। আমি ওকে খুঁজে আনি, ও আমাদের সাথেই যাবে। এখানে আসার পর কোথাও নিয়ে গেলাম না এখনো। অনল, তুমি ওকে পড়ে নিয়ে যেও আমাদের সাথে। অনল রোগ উঠছে বলে, পড়ে কেন? এখনই যাবে, আমাদের সাথেই যাবে। অনল বের হয়ে মৈত্রীকে বাড়ির পেছনে পায়, তখন ওভাবে চড়াটা দেওয়ার জন্যই হয়তো আর ওর সামনে যায়নি। এই জন্যই মন খারাপ করে বসে আছে। অনল মুখে শীত বলে এগিয়ে যায় ওর দিকে। মৈত্রী। অনলে কণ্ঠে মৈত্রী উঠে পেছনে ফিরে তাকায়। অনলের সকালের ব্যবহারে যে দুঃখ পেয়েছে তা অনলকে বুঝতে দিতে চায় না মৈত্রী, তাই মিথ্যা হাসি ফুটিয়ে বলে, হ্যাঁ। অনল মৈত্রীকে দেখেই বুঝতে পারে ওর মন ভালো নেই, না হলে প্রফুল্লতায় মত্ত হয়ে থাকতো মৈত্রী। অনল কি যেন বলতে এসেছে তা মনেই করতে পারছে না মৈত্রীকে দেখে। মৈত্রী অনলের গেটআপ দেখে বলে, কোথাও যাবে অনল? হুম। ও আচ্ছা, চলো তুমিও যাবে। কোথায়? মেলাতে যাব। মেলা? হুম। এতক্ষণে মৈত্রী আবারও চঞ্চল হয়ে ওঠে। ও গ্রামের মেলা বুঝি অন্যরকম হয়? আচ্ছা চলো চলো। মিষ্টি আর মৈত্রীকে নিয়ে অনল মেলাতে এসে নানা রকম খাবার খাওয়াচ্ছে। কেউ কেউ সাজগোছের জিনিসপত্রও নিচ্ছে। মৈত্রী একটা দোকানে গিয়ে কয়েকটি ক্লিপ সহ এটা ওটা নিল, মিষ্টির সাথে সাথে ঘুরছে বলে ওকে নিয়ে দিল। অনলের অগোচরে অনলের জন্য একটা গিফটও নিয়ে নিয়েছে। বাসায় গিয়ে দেওয়া যাবে। আচ্ছা, অনল কি নিবে? ওদিকে অনল বেশ সময় ধরে দুজনের জন্য অপেক্ষা করছে। ওদিকে মেয়েদের যাতায়াত তো বেশ রয়েছে, সেখানে অনল পা রাখার মতো জায়গা পাচ্ছে না বলে একাই দাঁড়িয়ে রয়েছে। চুড়ির দোকান চোখে পড়ছে। ওখান থেকে নীল রঙের কাচের ছুরিগুলি নিলে মৈত্রীর হাতে কেমন লাগবে? অসম্ভব সুন্দর লাগবে। অনলের চোখেও কি দিচ্ছে সেই সৌন্দর্যতা। নেওয়াই যায়। সন্ধ্যা হতেই অনল দুইজনকে নিয়ে বাসায় ফিরে এসেছে। অনলের মা খাবার রান্না করে রেখেছে। অনল রুমে গিয়েছে। মৈত্রী মিষ্টির সাথে কিচেনের সামনে এসেছে। অনলের মা ওদের দেখেই বলেন, ভেতরে আয় দুজনে। কি করছো এখনো আম্মু? কিছু না, সব কাজ শেষ। তা আমার ছেলের সাথে বিয়ের কথা এবার তুলবো? ছেলের বয়স হয়ে যাচ্ছে। আমার কতদিনের স্বপ্ন তোকে ছেলের বউ বানাবো। আমি জানি আমার অনল তোকে বিয়ে করবে, তুইও রাজি। এখন কি তোর বাবার সাথে কথা বলবো? মিষ্টি লজ্জায় মুখ নামিয়ে নেয়, মুখে বলে, আগামীকাল যেও বাবার কাছে। আচ্ছা। এখন যা, অনলকে ডেকে নিয়ে আয়। খাবার খাবি কখন? মিষ্টি উঠে অনলের রুমের দিকে যায়। আর মৈত্রী যেন পাথর বনে গেছে। অনল আর মিষ্টির বিয়ে হবে? এসব কি শুনছে ও? তার মানে মৈত্রী আর ভাবতেও পারে না। উঠে মিষ্টির রুমে যায়। অনল কি এই জন্যই এতদিন ওকে ফিরিয়ে দিয়েছে? এই জন্যই মৈত্রীকে ভালোবাসে না? কি করে ভালোবাসবে? এখানে যে প্রেম সংঘটিত হয়ে আছে অনেক আগে থেকেই। অনল আর মিষ্টির বিয়ের কথা আগামীকাল পাকাপোক্ত হবে। মৈত্রীর ভাবনার মাঝেই মিষ্টি আসে রুমে। কই মৈত্রী এসব খাবার খাবে না? মৈত্রী সাহস করতে পারে না আর অনলের সামনে যাওয়ার, না জেনে কত বিরক্তই না করেছে অনলকে। এভাবে কাউকে বিরক্ত করা ঠিক হয়নি মৈত্রী। আমার ভালো লাগছে না আপু। আপনারা খেয়ে নিন। আমার ক্ষুধা নেই। অল্প করে খেয়ে নাও। অনল তোমার কথা জিজ্ঞেস করছে, চলো।
স্যারকে বলবেন আমার খিদে নেই আর মাথা ব্যথা করছে, একটু ঘুমোতে হবে। মিষ্টিও আর জোর করে না, চলে যায় খাবার খেতে। অনল খাবার শেষ করে রুমে এসে দরজা লাগিয়ে চুড়িগুলো দেখে আর ভাবে, এখন কি দিতে যাবে? না, ওর সমস্যা হবে, ঘুমুচ্ছে হয়তো, কাল সকালে দিয়ে দেওয়া যাবে। সকাল সকাল মৈত্রীর ঘুম ভেঙেছে গতরাতে খাবার না খাওয়াতে, এই সাত সকালেই খিদে লাগছে ওর। দ্রুত উঠে ব্রাশ করে নেয়, কিচেনের দিকে যেতেই দেখে অনলের মা রান্নার কাজে হাত লাগিয়েছে। মহিলা দেখতে একদম অনলের মতো ফর্সা, লম্বা, সুন্দরী। কথাবার্তায় মনে হয় হালকা করে হলেও শিক্ষিত। অবশ্য শিক্ষিত না হলে কি আর স্বামী ছাড়া ছেলেকে এত দূর পড়াশোনা করাতে পেরেছে? আন্টি, আসবো? হ্যাঁ মা, এসো। রাতে খাবার না খেয়েই ঘুমালে? এখন খিদে লাগছে, খাবার কি পেতে পারি আমি এখন? হ্যাঁ মা, কেন নয়? আমি এক্ষুনি প্লেট সাজিয়ে দিচ্ছি। বলতে বলতেই তিনি মৈত্রীর হাতে প্লেট দিলেন। মৈত্রী বুঝল অনলের মা খুবই মিশুক। না হলে কি আর সামান্য চেনাইকে এত আদর করবেন? মৈত্রী খাবার শেষ করে রুমের দিকে যেতেই দেখল মিষ্টি অনলের রুম থেকে নীল রঙের কাছে ছুরির মুঠো নিয়ে আসছে। নিশ্চয় অনলদিল। মৈত্রীর ভীষণ কান্না পাচ্ছে। এখানে আর থাকা যাবে না। অনলের সাথে অন্য একটা মেয়েকে সে নিজ চোখে আর দেখতে চায় না। রুমে গিয়ে নিজের ল্যাগেজ গুছিয়ে নিয়ে বের হয়। অনল, মিষ্টি আর ওর মা মিলে খাবার খাচ্ছে। মৈত্রী ল্যাগেজ নিয়ে সেদিকেই যায়। ওকে দেখে অনল ব্যস্ত হয়ে বলে, এগুলো বাইরে নিয়ে এসেছো কেন মৈত্রী? আসলে আসলে আমি চলে যাচ্ছি। অনল হাত পরিষ্কার করে চেয়ার থেকে উঠে বলে, চলে যাবে মানে? আমার বাসায় যাব। কিন্তু এখন এভাবে? আমি তো আজকে চলে যাওয়ার জন্য আসিনি। তোমার বাবা বলেছেন যেদিন আমি যাই সেদিন একসাথে ফিরতে। না স্যার, আমার গ্রাম দেখার ইচ্ছে ছিল, দেখেছি। আর ভালো লাগছে না, তাই চলে যাচ্ছি। আর আপনি আপনার কাজ শেষ হলেই চলে আসবেন। আজ আমি একাই যেতে চাচ্ছি। কিন্তু মৈত্রী, এভাবে তুমি কেন যাবে? এছাড়াও আমি তোমাকে একা যেতে দিতে পারবো না। ভাইয়াকে রাতে কল করেছিলাম, স্টেশনে গাড়ি নিয়ে এসেছে, আমার জন্য অপেক্ষা করছে। অনল যেন কথা বলতেও ভুলে যাচ্ছে। কি এমন হলো যে মৈত্রী চলে যেতে চাইছে? আচ্ছা, গতকাল সকালের ওই একটা থা অপূর্বের জন্য নয় তো? মৈত্রী, তুমি কি আমার সাথে রাগ করে? মৈত্রী অনলের মা আর মিষ্টিকে দেখে নিয়ে অনলকে মাঝপথে থামিয়ে দিয়ে বলে, সেরকম নয় স্যার, আমি যাচ্ছি। আমার ভালো লাগছে না। অনলের কিছুই বলল না চলে যাওয়া নিয়ে। মৈত্রীর হাত থেকে ল্যাগেজ নিজের হাতে নিয়ে বলে, চলো, এটুকু রাস্তা আমি দিয়ে আসি। মৈত্রী চুপচাপ অনলের সাথে রিক্সা নিয়ে চলে আসে মুহিবের গাড়ির কাছে। এইটুকু সময়ও মৈত্রী অনলের সাথে কোন কথাই বলেনি। রিক্সা থেকে নেমে মৈত্রী অনলের দিকে তাকায়, অনল টাকা দিচ্ছে চালককে। অনল ঘুরে দাঁড়াতেই দেখে মৈত্রী ওর দিকে কেমন ছল ছল নয়নে দেখছে। কি হয়েছে মৈত্রী? কিছু না। এভাবে কথা বলছো কেন? আমার আচরণের জন্যই কি চলে যাচ্ছ? আমি সরি মৈত্রী, ওভাবে আমার বলা উচিত হয়নি, এর না তোমাকে আঘাত করা। আমি তোমাকে অনেক আগে থেকেই আমার দিকটা জানিয়েছি। তারপরও তুমি বারবার। তোমার বাবার কথা ফেলতে পারি না বলেই তোমায় আমার বাড়িতে এনেছিলাম, তুমি এখানে ওই একই। ভুল করেছি স্যার। আর হবে না, ক্ষমা করে দেবেন। আমি আপনাকে ভুল বুঝে বা আপনার সাথে অভিমান করে চলে যাচ্ছি না। আমি কি আপনার সাথে অভিমান করার? না জেনে না বুঝেই বারবার বিরক্ত করেছি। এজন্যই গতকাল ওভাবে রিয়েক্ট করেছেন। আপনার তো কোনো ভুল নেই এখানে। যাই হোক, ওই যে ভাইয়ের গাড়ি। অনল বলছিলেন যে বিকেলে তোর চাচার সাথে দেখা করতে যাবি। সব দেনা পাওনা তো পরিশোধ করা হয়েছে, এবার তোর চাচার সাথে কথা বলে দুজনের বিয়ের কাজটা শেষ করলে কেমন হয়? তোর বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে তো। আমার বিয়ে? হ্যাঁ। আমি মিষ্টিমাকে তোর জন্য এতদিন বিয়ে দেইনি। আমার ছেলের বউ করতে চাই ওকে। ও নিজেও তাই চায়।
আর আমি জানি তুই আমার পছন্দ কখনো অপছন্দ করতেই পারিস না। কিন্তু মা, আমি ওকে বিয়ে করতে পারবো না। কেন? ওকে আমি ছোট থেকে নিজের বোনের নজরে দেখেছি। ওকে কিভাবে বিয়ে করতে পারি সেসব আমি জানি না। এখন নিজেদের মাঝে এরকম হাজার হাজার বিয়ে হচ্ছে। এ আর এমন কি? কিন্তু মা, আমি মিষ্টিকে বিয়ে কখনোই করতে পারবো না। তুমি এরকম চিন্তা ভাবনা বাদ দিয়ে দাও প্লিজ। না না অনল, আমি কি তোর মা হয়ে নিজের ছেলের বউ কাকে করব না করব পছন্দ করতে পারি না? এই দিন দেখার জন্য আমি আমার ছেলেকে নিয়ে বেঁচে আছি। মা, দয়া করে এসব বলা বন্ধ করো। আমি আমি মৈত্রীকে ভালোবাসি। তুই কি বাবা? তুই কি কাউকে পছন্দ করিস? অনল ওর মায়ের চোখের দিকে চোখ রাখে। বলতে চায় না অনল যে ও মৈত্রীকে ভালোবাসে। তবুও মায়ের মন ছেলের চোখ মুখ দেখে নিয়েই বলে, তুই কি ওই মেয়েটাকে পছন্দ করিস? অনল আর শক্ত থাকতে পারে না। মায়ের বুকে মাথা রাখে। এই স্থান যে সব সন্তানকে শান্তি দিতে পারে। অনলের মাথায় হাত রেখে উনি বলেন, আমার ছেলের প্রতি আমার বিশ্বাস রয়েছে। আমি আমার ছেলেকে খুবই ভালোবাসি। তুই যদি ওই মেয়েটাকে বিয়ে করতে চাস আমি না করব না। রাবেয়া একটা ব্যাগ নিয়ে মৈত্রীর রুমে এসেছে। 4 দিন হয় মৈত্রী অনলের গ্রাম থেকে ফিরে এসেছে। আসার পর থেকেই একদম চুপচাপ রয়েছে, আগের মতো আর গল্প করতেও আসে না রাবেয়ার কাছে। ভাইদের সাথে সকালেই এক দফা ঝগড়া করেছে মৈত্রী। সে কিছুতেই ওই লম্পট ছেলেকে বিয়ে করবে না। শত্রুতা শেষ করতে এখন থেকে দুশ্চরিত্র ছেলেকে বিয়ে করতে হবে। বাবা কিছুই বলছে না। কই আগে তো বাবা চাইতেন মৈত্রীর হ্যাঁ বা না বলা। আর এখন কেউ কোন কথা কেন শুনছে না? মৈত্রী, তৈরি হয়ে নাও। শাড়ি আর গহনা দিয়ে গেলাম। নিচে এসো আর শুধু দেখে যাবেন ওনারা। বিয়ে নয়, আমি যে করেই হোক এই বিয়ে আটকাবো। মৈত্রী আশা খুঁজে পায় রাবেয়াকে জড়িয়ে ধরে চোখের জল ফেলে। কাউকে পছন্দ করো মৈত্রী? হ্যাঁ। তাকে? যাকে পছন্দ করি সে আমায় পছন্দ করে না ভাবি। যাই হোক, আমি এই ছেলেকে বিয়ে করতে পারবো না। আচ্ছা। মৈত্রী তৈরি হয়ে নিচে নেমে আসে। 2জন মহিলার সাথে একজন পুরুষ হয়ে এসেছে মৈত্রীকে দেখে ওনারা চলে যায়। পরের দিন বিকেলে অনল আসে মৈত্রীর বাসায়। মিজানুর সাহেব নিচেই ছিলেন, অনলকে দেখে বলেন, ফিরল গ্রাম থেকে? জি আঙ্কেল। মিজানুর সাহেব পকেট থেকে টাকা বের করলেন, অনলকে পাশে বসতে বললেন। অনল বসার পর মিজানুর কয়েকটা হাজার টাকার নোট দিয়ে বলেন, আজ থেকে আর তোমাকে কষ্ট করে আমার মেয়েকে সময় দিতে হবে না। ওর নাকি সিলেবাস শেষ হয়েছে শেখা। অনল অবাক হয়, মৈত্রী ওর বাবাকে অনলকে না আসতে বলেছে। এমন কেন করছে মৈত্রী? ওর থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা। জি আঙ্কেল। আচ্ছা। রাবেয়া। রাবেয়া আসতেই উনি নাস্তা দিতে বলেন অনলকে। অনল আনতে নিষেধ করে। মিজানুর সাহেব বলেন, অসংখ্য ধন্যবাদ তোমায় বাবা আমার কথায় আমার মেয়েকে সময় দেওয়ার জন্য। গতকাল রাতে মৈত্রী আমায় বলেছে ওর নাকি সব শেখা শেষ, এখন নিজেই পারবে। তোমার এখানে এসে সময় দিতে নাকি অসুবিধেই হয়। জি আঙ্কেল, তাহলে আসি। অনল উপরের দিকে একবার চোখ ঘুরিয়ে দেখে মৈত্রী ওর কথা শুনেও একবারের জন্য বাইরে এলো না। অনল বাসার বাইরে এসে আবারও পেছনে ফিরে বাড়িটা দেখে নেয়। এতদিন মৈত্রীকে পড়ানো শেষ করে বাইরে এলে অনল দেখতো মৈত্রী দাঁড়িয়ে আছে ওর দিকে চোখ রেখে, আর আজ কেউ নেই, বেলকুনি শূন্য। অনল লম্বা করে শ্বাস নেয়। এরপর রিক্সা পেতেই চলে আসে। আজ আর রান্না করতেও ইচ্ছে করছে না, সেভাবেই শুয়ে রইল। মৈত্রী রুমে বিছানায় শুয়ে আছে। ইচ্ছে করছে মরে যেতে, পৃথিবী এত বিষাদ কেন লাগছে? মৈত্রীর জীবনে প্রেম কেন এলো? ওই অনলের সাথেই কেন? অনলকে কি ভুলতে পারবে কোনদিন? মৈত্রী ঘুমিয়েছিল, সকাল সকাল কেউ ওকে ধাক্কা দিয়ে বিছানা থেকে নিচে ফ্লোরে ফেলে দেয়। মৈত্রী প্রচুর ব্যথা পায় শরীরে। প্রবল ধাক্কাতে ঘুম ঘুম ভাব উড়ে যায়।
মাথা উঁচিয়ে খেয়াল করে মোহন দাঁড়িয়ে আছে, চোখে মুখে হিংস্রতা দেখা যাচ্ছে। ওভাবেই মৈত্রী উঠতে চেষ্টা করে। মোহন এগিয়ে এসে মৈত্রীর চুলের মাঝে দানবীয় হাত ঢুকিয়ে চুল পেঁচিয়ে ধরে। মৈত্রী এবার প্রচণ্ড ব্যথা অনুভব করে। মোহন ওর সাথে এমন করছে কেন? ছাড় আমাকে, ভাইয়া লাগছে আমার। মোহন অত্যন্ত রুক্ষ গলায় বলে। লাগুক, লাগার জন্যই চাপ দিচ্ছি। তোর সাহস কি করে হয় আমাদের সম্মান নিয়ে খেলা করার? আর তোর সাহস আমি বের করছি। মৈত্রীকে টেনে হিঁচড়ে নামিয়ে আনে মোহন নিজ তলায়। রাবেয়া একপাশে দাঁড়িয়ে মুখে কাপড় গুজিয়ে কান্না করছে। মিজানুর সাহেব সোফায় গম্ভীর হয়ে বসে রয়েছে। ময়নুল রাবেয়ার পাশে চোখ মুখ লাল বানিয়ে দাঁড়িয়ে রয়েছে। মজনু বাবার পাশে বসা, আর মুহিব মুহিব এক পাশে দাঁড়িয়ে মৈত্রীকে আহত অবস্থায় দেখছে। মৈত্রী ভেজা গলায় বলে, আমাকে এভাবে ব্যথা দিচ্ছিস কেন? ভাইয়া লাগছে আমার। রাবেয়া পাশে থেকে বলে, ওকে এভাবে আঘাত দিও না মোহন, দোহাইলা। সেই মুহূর্তে রাবেয়ার গাল চেপে ধরে ময়নুল। এই প্রথম স্ত্রীর গায়ে হাত তুলছে সে। রাগান্বিত স্বরে বলে, তোর জন্যই আজ এই কাজ করার সাহস পাচ্ছে। এই করিস কি তুই সারাদিন? একটা মেয়েকে পর্যবেক্ষণ করতে পারিস না? কি করিস কি তুই বল? অনল, অনলের মতো একটা এতিম অসহায় ছেলের জন্য আমার বোন পাগল হয়? কি ভেবেছিলি সবাই আমি বুঝবো না? রাবেয়া নিজেকে ছাড়িয়ে বলে, সব মিথ্যা কথা, অনলের সাথে আমাদের মৈত্রীর কোনো সম্পর্ক নেই। বৌমা, কেন এসব কথা বলে আমাদের সামনে নিজেকে হাসির খোরাক বানাচ্ছ? মুহিব লিখেছে ওর ডায়েরি, সেই ডায়েরি বাবা হয়ে আমি দেখব না বলে। মোহন, মজনু আর ময়নুলও দেখেছে। এই মোহন, তুই বল কি সম্পর্ক ওই ছেলের সাথে? মোহন মৈত্রীকে ফ্লোরের সাথে ধাক্কা দিয়ে ফেলে বলে, হ্যাঁ ভাবি। তোমার আদরের ননদ ওই অনলের সাথে প্রেম করে, তাহলে কি করে ও আমাদের পছন্দের ছেলেকে বিয়ে করবে? ওখানে ওই অনলকে নিয়ে হাজার হাজার প্রেম বাক্য লিখে রেখেছে। আমাদের চোখের সামনে এসে আমাদেরকে ফাঁকি দিয়েছে এতদিন। এই আজ থেকে তোর কলেজ প্রাইভেট সব বন্ধ। মেয়েদের এত পড়াশোনার দরকার নেই। বিয়ে দেব মন দিয়ে, সংসার করবি কিসের এত সাইড বাইজ? বাবা, তুমি কালকেই ওনাদের সাথে কথা বলবে। যত দ্রুত সম্ভব এই বিয়ে হয়ে যায় ততই ভালো আমাদের জন্য। মিজানুর সাহেব চুপ করে থাকলেন। মৈত্রী কান্না করেই যাচ্ছে। গতকাল রাতে ডায়েরিটা বের করেই ঘুমিয়ে পড়েছিল। কে জানতো মুহিব তখন ওর রুমে যাবে। সেখানে অনলকে ঘিরে কত অনুভূতি লেখা রয়েছে। বাবা, আমি যাচ্ছি, আর ওই অনলকে আমি দেখে নেব। না। মৈত্রী মোহনের দিকে তাকিয়ে বলে, ওনাকে কিছুই করবি না ভাইয়া, আমার দোহাই লাগে। এই তোর সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। উনি আমাকে ভালোবাসেন না, আমি ওনাকে ভালোবাসি। তুই ওনাকে কিছুই বলবি না ভাইয়া? ওর জন্য এখন চিন্তা করছিস? ওকে নির্দোষ সাজাতে চাইছিস? না। কি না? এই মুহিব ভাইয়া, তাড়াতাড়ি চলো, আর ওকে এমন অবস্থা করে দেবো যে ভুলেও আমার বোনের দিকে নজর দিবে না। মৈত্রী উঠে মোহনের পা ধরে জড়িয়ে বলে, সত্যই বলছি ভাইয়া, উনি আমাকে একটুও ভালোবাসেন না। ওনার ক্ষতি করিস না। মোহন পা দিয়ে ধাক্কা দেয় মৈত্রীকে, এরপর গাড়ি নিয়ে বের হয়ে যায়। মৈত্রী বসার রুমে সোফায় শুয়ে আছে। এখনো ওরা ফিরে আসেনি। রাবেয়া কিচেনে দুপুরে রান্না শুরু করে দিয়েছে। মিজানুর অফিসে চলে গেছে। না, আর কেউ মৈত্রীর রক্ত দেখেও সহানুভূতি প্রকাশ করেনি। আজ কি ওর জন্য কারো মায়া হচ্ছে না? বাবা ওর মাথায় হাত রাখেনি, ভালো করে দুটো কথাও বলেনি। মৈত্রীর আবদার কেন, অনুরোধ কেউ রাখেনি। না জানি অনলের সাথে ওর তিন ভাই কি করেছে। অনল কি ঠিক আছে? মৈত্রীর মোবাইল ও বাবা নিগে রেখেছে। খবর নেবে কি করে ও? সুমনা আসে সেই সময়। আজ কয়েকদিন হলেই মৈত্রী অনলের সামনে যেতে চায় না বলে কলেজে যায়নি। সুমনা মৈত্রীর অনুভূতি শুরু থেকেই জানে, আর আজ তো অনলকে কলেজের মাঠে ওর তিন ভাই মিলে যা মেরেছে। এই নিয়ে নিশ্চিত কিছু হয়েছে। সুমনাকে দেখেই মৈত্রী ওকে জড়িয়ে ধরে।
এই কি অবস্থা তোর মৈত্রী? ভাইয়া করেছে? অনল? আমার অনলকে দেখেছিলি কলেজে? হ্যাঁ। উনি ঠিক আছে? সুমনা মৈত্রীকে দেখেই কান্না শুরু করে দিয়েছে, এরপর চোখে ভাসে অনলের রক্তাকুপ্ত মুখটা। অনল স্যার ভালো নেই মৈত্রী? ভালো নেই? কি করেছে ওর সাথে? বেঁচে আছে তো? সুমনার আরও কান্না পাচ্ছে। ছোট থেকে যে মৈত্রীকেও দেখেছে সে আর এই মৈত্রী এক নয়। মৈত্রী কাউকে নিয়ে এত চিন্তা করে? মৈত্রী কাউকে এত ভালোবাসতে জানে? ও শুনেছিল গতকাল মৈত্রীর কোলে অনল নিজের চাচাতো বোনকে বিয়ে করতে চায়, তাই তো মৈত্রী নিজেকে সরিয়ে আনতে চাইছে অনলের ভালোবাসা থেকে। আর আজ এসব কি? মৈত্রী ওকে সব খুলে বলে। সুমনা জানায়, অনল স্যারকে কলেজের মাঠে নিয়ে খুব আঘাত করেছে তোর তিন ভাই মিলে। স্যারের অবস্থা খুবই খারাপ, জানি না কি হবে। মৈত্রী দাঁড়িয়ে আছে হাসপাতালে অনলের কেবিনের সামনে। কেউ তাকে ভেতরে যেতে দিচ্ছে না। অনলের মা আর মিষ্টি এসেছে। অনলের এরকম খবর শুনে 3 দিন হয়। এই 3 দিন কি মৈত্রী ভালো ছিল? ওর কথা কেউ ভাবল না। এই যে অনলকে দেখতে এসেছে সে কি বাবা ভাইদের বলে এসেছে? না, ওদের চোখ ফাঁকি দিয়ে এসেছে শুধু একবার অনলকে দেখবে বলে। বাবা আর ভাইয়েরা না জানুক সে তো জানে অনল তাকে ভালোবাসে না। তাহলে কেন মৈত্রীর ভুলে অনলকে আঘাত করলে ওভাবে? অনল কি ওকে ক্ষমা করবে এর জন্য? বাসায় কি হচ্ছে না হচ্ছে এখন মৈত্রীকে না পেয়ে? 3 দিন হয় চেষ্টা করে মৈত্রী বাসা থেকে বের হওয়ার, কিন্তু পারছিল না। আজ সুযোগ পেতেই চলে এসেছে। ভাইদের করা পাহারায় ছিল এই কয়েকদিন। অনল দেখেছে সকাল 10টা হতে মৈত্রী এই বিকেল পর্যন্ত বাইরে দাঁড়িয়ে রয়েছে। অনল ওর মায়ের দিকে তাকিয়ে বলে, মৈত্রীকে ভেতরে আসতে বলো মা। মিষ্টি বাধা দেয়। সে বলে, না অনল, আমি জানি তুমি আমায় বিয়ে করবে না। আমি এরপরে চাই না ওই মেয়ে এখানে আসুক। আমরা তোমার ভালো চাই, তুমি ওই মেয়ের জন্যই আজ এখানে এভাবে। ও দূরেই থাক না। এসব নিয়ে তোকে ভাবতে হবে না। ওকে নিয়ে আয়। মৈত্রীকে নিয়ে ভেতরে আসে গিয়ে মৈত্রী অনলের শুকনো মুখ দেখেও কান্নার মাত্রা বাড়িয়ে দেয়, তবে মুখে কিছুই বলে না। অনল বলে, দেখা শেষ? মৈত্রী অনলের চোখের দিকে তাকিয়ে থাকে। এখন চলে যাও মৈত্রী। তুমি বুঝলে তো তোমার আমার মাঝের ব্যবধান কোথায়? চলে যাও মৈত্রী। আমার সাথে যা হয়েছে আমি চাই না আমার মায়ের সাথেও সেরকম হোক। আমি চাই না আমার পরিবারের ক্ষতি হোক তোমার ভালোবাসার জন্য। মৈত্রী অনলের কথায় মনে আঘাত পায়। অনলের সাথে দেখা হলো এই তো অনেক। চলে যাচ্ছি স্যার। আর আসবো না। আজকের পর আর কখনো আপনার সামনে ভালোবাসার কথা নিয়ে হাজির হব না, কথা দিলাম। আমি শুধু ক্ষমা চাইতে এসেছি। আজ আপনি আমার জন্যই এত কিছু সহ্য করেছেন। আপনি তো আমাকে ভালো না বেসেই আমার ভাইদের কাছে প্রহার পেলেন। আমায় ক্ষমা করে দিবেন স্যার। অনল মুখ অন্যদিকে ফিরিয়ে নিল। মৈত্রী তা খেয়াল করে আবার বলে, আমার দিকে চোখ রেখেই থাকুন না স্যার, প্লিজ একটু সময়। চলেই তো যাবো আমি একটু পর। আর আসবো না স্যার। ভুলেও না। এটুকু সময় আমি আপনাকে দেখতে চাই নয়ন ভরে, প্লিজ স্যার, মুখ ফিরিয়ে নিবে না। মিষ্টি বাইরে চলে যায়। অনলকে সে ভালোবাসে, এখন মৈত্রীর এসব কথা শুনতে ইচ্ছেও করছে না। অনলের মাও উঠে ওর সাথে যায়। অনল তবুও মুখ সামনে ফিরিয়ে দেখে না। অনলের পায়ের কাছে দাঁড়িয়ে আছে মৈত্রী। অনল আছোয়া হয়ে রয়েছে বিছানায়। বিরক্ত হচ্ছেন স্যার? এর শেষবার বিরক্ত করতে চলে এসেছি। আগামীকাল আমার বিয়ে। অনলের বুকে ধাক্কা লাগে এই কথাটা। মৈত্রীর বিয়ে? তার না বলা ভালোবাসার মানুষটাকে ভালোবাসার কথা বলা হলো না। তার আগেই সব শেষ হবে। মৈত্রী অন্য কারো হয়ে যাবে। তখন আর মৈত্রী যখন তখন ওকে ভালোবাসার কথা বলে পাগল বানাবে না। উতলা মৈত্রী এর আসবে না ওর কাছে। অনল। অনল এবার চোখ বন্ধ করে নেয়। অনলের মুখের এক পাশ দেখছে মৈত্রী।
সেভাবেই বলে আবার, অনল একবার আমি তোমায় ছুঁয়ে দিতে চাই, ছুঁতে দিবে? প্লিজ। না করো না। অনল কিছুই বলতে পারে না, কি বলবে খুঁজেও পাচ্ছে না এই মুহূর্তে। মৈত্রী উত্তর পাওয়ার জন্য দাঁড়িয়েই থাকে। এক সময় বুঝতে পারে অনল ওর সাথে কথা বলতে ইচ্ছুক না, যেখানে সেখানে ছুঁয়ে দেখার অনুমতিও দিবে না। তাই আর কোনো কথাই বলে না মৈত্রী। ঘন্টা চলে যায়। নার্স আসে। মৈত্রী পেছনে ফিরে চলে আসতে নেয়। পা এগুচ্ছে না, দরজা পর্যন্ত আসতেই বুঝতে পারে পেছনে অনল ওড়না টেনে রেখেছে। চকিতে পেছনে ফিরে দেখে অনল ওর সামনে দাঁড়িয়ে আছে। অনলের মুখের দিকে মাথা তুলে দেখে মৈত্রী। অনল ওড়না ছেড়ে মৈত্রীকে দুই হাতে বুকের সাথে মিশিয়ে ঝাপটে ধরে রাখে। মৈত্রীও হাত বাড়িয়ে অনলের বুকের সাথে মিশে যায়। 3 মাস পর। মৈত্রী, কই তুমি? হলো তোমার? বিয়ের পর তুমি এত অলস হয়েছ না। ইচ্ছে করে নিয়ে বাবার বাড়ি রেখে আসি গিয়ে। মৈত্রী কিচেন থেকে দ্রুত পায়ে বেডরুমে চলে আসে। মহারাজ এখনো বিছানাতেই শুয়ে রয়েছেন, ব্রাশটাও করেনি, আর ওকেই অলস বলা হচ্ছে। রেগে অস্থির হয়ে বলে, আমি অলস? আর তুমি এখনো নির্লজ্জের মতো শাওয়ার না নিয়ে বিছানাতে পড়ে রয়েছ, ব্রাশটাও করনি। আমি এক্ষুনি শাশুড়ি মায়ের কাছে কল করে তার অতি ভালো ছেলের গোপন কতবা ফাঁস করে দেব বলে দিলাম। সব সময় আমাকে বাবার কাছে রেখে আসার ভয় কেন দেখাও না? আমার তোমাকে নিয়ে কত ভয় হয় তুমি জানো? অনল কম্বলের ভেতরে থেকে মুখ বের করে মৈত্রীকে দেখে। বেগুনি সুতির শাড়ি পরে, হাতে সেম রঙের কাচের চুড়ি পরে, গলায় সিম্পল চেই, কানে দুলো পরে সকালের পাখি দাঁড়িয়ে রয়েছে। এই পাখি একান্তই অনলের। পাখি এখন রেগে আছে, চুল হতে তোয়ালে ছাড়িয়ে নেয়নি, এখনো ওভাবেই কিচেনে চলে গিয়েছে। মৈত্রীর দিকে এগিয়ে এসে ওর নরম কোমল কোমরে দুই হাত দিয়ে কাছে নিয়ে আসে। টেনে কম্বলের মাঝে নিয়ে আসে। মৈত্রীর রাগ এবার সপ্তম আকাশে উঠে যায়। হচ্ছে কি এসব? সব সময় তাকে ঝালানো হয়। আর এই মহান কাজটা করে কে? অনল। একদম শান্তি দেয় না তাকে। অনলের থেকে নিজেকে ছুটিয়ে নিতে চেষ্টা করে বলে, আমি কিন্তু এই শীতের সকালে একবার শাওয়ার নিয়েছি অনল, আমাকে একদম বিরক্ত করবে না তুমি। চুলায় রান্না বসিয়ে এসেছি, আমাকে যেতে দাও। অনল মৈত্রীর গলা থেকে ঠোঁট সরিয়ে কানের কাছে মুখ নিয়ে বলে, তোমার রান্না চুলোয় যাক। এই শীতের সকালে আমি রকা শাওয়ার নেব না। তুমিও আমার সাথে নেবে? আমি আগেই নিয়েছি, সেজন্যই আবার যেন না সেই ব্যবস্থা করছি। মিজানুর সাহেব আজকাল খুবই ব্যস্ত সময় পার করছেন। মজনু ওনার রুমে এসেই পাশে বসলেন। মিজানুর সাহেব মুখ তুলে বলেন, অনলের কি অবস্থা? আমার মেয়েকে কি সুখ দিতে পেরেছে? হ্যাঁ বাবা, আমাদের বোন ওর সাথেই ভালো আছে, কিন্তু সমস্যা অন্য জায়গা, ওরা মৈত্রীর খোঁজ এখনো করছে। খুব শীঘ্রই আমাকে এর একটা ফয়সালা করতে হবে। মৈত্রী এর অনলের সংসারের 3 মাস হয়। সেদিন যখন প্রথম হাসপাতালে মৈত্রীকে অনল নিজের বুকের সাথে মিশিয়ে নেয়, তখনই অনল বলে, আমার না ভালোবাসা তুমি মৈত্রী। আমি তোমাকে ভালোবাসবো এই চিন্তা কখনোই মনে আনিনি। তুমি বারবার আমার কাছে এলে, ভালোবাসতে বললে, আমি চুপ ছিলাম মৈত্রী। আমি চাইনি তোমার বাবার আদরের মেয়েকে আমার জীবনে নিয়ে এসে আমার মতো সাধারণ জীবন ধারণের সহিত মিলিয়ে দিতে। তুমি তো বিলাসবহুল জীবন পার করে এসেছো। আমার কাছে এসে তুমি সেভাবে থাকতে পারবে না। আমার সবটার সাথে তুমি নিজেকে মানিয়ে নিতে পারবে না। আমি চাই না আমাকে ভালোবেসে আমার বউ হয়ে তুমি রাজকন্যা থেকে। যাই হোক, ভালো থেকে মৈত্রী। বাবা যেখানে চাইছে সেখানেই বিয়ে করে নাও। আমরা একসাথে কখনোই ভালো থাকবো না মৈত্রী। তোমার বাবা চায় না আমি তোমায় বিয়ে করি, তুমি আমার বউ হও। আমার তো বাবা নেই মৈত্রী, তোমার বাবা তোমায় অনেক ভালোবাসে, সাথে রাজকুমারের সাথে বিয়ে দিবে, তুমি সেখানে রানী হয়ে থাকবে মৈত্রী। তুমি। আর তুমি অনল, তুমি কিভাবে থাকবে? অনল হাসে মৈত্রীর কপালে ছোট করে চুমু আঁকেও বলে, আমি সব সময় তোমার মনে থাকবো মৈত্রী, এখন যাও। পড়ে না ভাইদের চোখে পড়ে যাও, আমি চাই না তা। সাবধানে যাও মৈত্রী। মৈত্রী অনলকে শক্ত করে ঝাপটে ধরে কান্না করতে করতে নাক টেনে বলে,
আমি যাব না অনল। আমি তোমার বউ হতে চাই, শুধু তোমার বউ। আমি অন্য কাউকে কিভাবে এখন বিয়ে করবো অনল, যখন আমি জানি তুমিও আমাকে অনেক ভালোবাসো। আমাকে চলে যেতে বলো না অনল, আমার তোমার সাথে নিয়ে যাও, অনেক দূরে নিয়ে যাও যেখানে। মৈত্রী কিছু বুঝে ওঠার আগেই ওকে ভেতরে টান দিয়ে অনলের থেকে সরিয়ে নেয়, পর দুটো শক্ত হাতে থা অপর অপরে ডান গালে। স্তব্ধ হয়ে যায় মৈত্রী সামনের মানুষকে দেখে, আর ও অবাক হয় যখন দেখে ওর পরিবার সহ হবু স্বামীর পরিবারেরও সকলেই রয়েছে। মোহন মৈত্রীর হাত ধরে অনলের সামনে থেকে নিয়ে এসে বাবার পাশে দাঁড়িয়ে পড়ে। মৈত্রীর হবু স্বামী বলে, আঙ্কেল, আজ রাতেই আমার আর আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা করুন। আপনার মেয়ের সাহস কি করে হয় আমার সাথে বিয়ে হওয়ার কথা চলাকালীন সময়ে একটা ছেলের সাথে ফস্ট্রি নস্ট্রি করতে চলে আসে? বিয়েটা হোক, হাত পা ভেঙে রেখে দেব। এমন অবস্থা করব যে ভুলেও বাইরে বের হতে চাইবে না। না জানি এই ছেলের সাথে কত কিছু করে ফেলেছে। এই ছেলের হাত পা গুঁড়ো করে দে তোরা। মৈত্রী মোহনকে ছেড়ে মিজানুর সাহেবের পায়ের কাছে বসল। পায়ে হাত দিয়ে বলল, না বাবা, ওকে আর মেরো না। আমি কথা দিচ্ছি আমি বিয়ে করে নেব ওই ছেলেকে। আমি ওনার সব কথা শুনে যাব বাবা। উনি যদি আমায় মেরে ফেলতে চায় তবুও আমি ওনার কথার বাইরে যাব না। তুমি শুধু অনলকে আর আঘাত দিও না বাবা, আমার এই কথাটা শুধু রাখো। কথা দিলাম আমি আর তোমার কাছে কখনোই কিছুই চাইব না বাবা, প্লিজ। মিজানুর সাহেব মোহনকে থামালেন। অনলের দিকে একবার পূর্ণ চোখে দেখলেন। ছেলেটা এখনো সুস্থ হয়নি। এর মাঝে মৈত্রীর এখনের অবস্থা দেখে আরো ভেঙে পড়ছে। চোখ মুখ শুকনো, শরীরে বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ করা। তিনি খেয়াল করলেন অনল মৈত্রীর দিকেই তাকিয়ে রয়েছে, চোখে পানি চিকচিক করছে। নিশ্চয়ই মৈত্রীর জন্য। মিজানী সাহেব মেয়েকে তুলে কাঁধে হাত রেখে হেঁচে আনলেন, তারপর বললেন, সবাই বাসায় যাও। আর আপনারা নিজেদের বাসায় চলে যান। আগামীকাল সকালেও আমি কল দিয়ে জানিয়ে দেব সব। ওনারা চলে গেলেন। মৈত্রীকে নিয়ে মিজানী সাহেব চলে গেল। অনল বেডের পাশেই ফ্লোরে বসে পড়ল, কিছুই করতে পারল না নিজের ভালোবাসার জন্য। এভাবেই মৈত্রীকে পাওয়া হলো না। পরের দিন সকালে মিজানুর সাহেব ছেলের বাসায় কল দিয়ে জানালেন, মৈত্রী পালিয়ে গেছে। বাসায় নেই মৈত্রী। তারপর থেকেই ওদের পরিবার মৈত্রীকে খুঁজে চলেছে। এদিকে মিজানুর সাহেব নিজেই মেয়ের কথা চিন্তা করে ওর ছেলের মানসিক চিন্তা ভাবনা আর হাসপাতালে মৈত্রীকে নিয়ে বলা কথাগুলো ভেবে নিজেই সিদ্ধান্ত নিয়ে অনলের সাথে মেয়ের বিয়ে দিলেন। সেই রাতেই নিজেই অনলকে হাসপাতাল থেকে মোহনকে দিয়ে নিয়ে এলেন। ছেলেদেরও সব বুঝালেন, এইখানে বিয়ে দিলে তাদের মেয়ে কখনোই ভালো থাকতে পারবো না। হয়তো বিয়েটা দিলে ওদের পূর্ব শত্রুতা শেষ হবে, কিন্তু মেয়ের ভালো থাকা ভালো লাগা নিয়ে কেউ ভাববে না। না, মৈত্রী নিজেই ভালো থাকবে। ওরা চায় মৈত্রী ভালো থাকুক, অনলের সাথেই থাকুক। মৈত্রী অনলকে বকাবকি করতে করতেই খাবার সাজিয়ে দিচ্ছে টেবিলে। এই নতুন বাসা থেকে অনলের কলেন বেশ কিছুটা দূরে হয়ে যায়। মৈত্রীর ভয় হয় কখন না ওরা অনলের খোঁজ পেয়ে যায়। ওরা তো জানে না অনল কোন কলেজ বা কিসে চাকরি করে। যদি জেনে যায় কি হবে? অনল ফেয়া হয়ে এসে টেবিলে বসে মৈত্রী এই বাসাটা নিজের হাতে সাজিয়েছে। অনল এখন কিছুই সচ্ছল জীবন পার করছে। গ্রামের সবাটার ঋণ শেষ করে ফেলেছে। মিষ্টিকে বিয়ে দিয়েছে ওর বাবা। অনলের মা এখানে আসতে চায় না। গ্রামেই নাকি ভালো থাকবেন তিনি। অনল আর জোর করে না। প্রতি সপ্তাহেই সম্ভব হলে গিয়ে দেখা করে আসে। মৈত্রী অনলের সামনে প্লেট সাজিয়ে নিজে পাশে চেয়ারে বসে, খাইয়ে দাও। মৈত্রী অনলের চোখে চোখ রাখে। অনল কাউকে এতরকম ভাবে জ্বালাতে পারে? জানাই হতো না অনলের বউ না হলে। বিয়ের পর থেকেই অনল মৈত্রীকে বিরক্ত করা শুরু করে দিয়েছে। অবশ্য মৈত্রী বিরক্ত হয় না, ভালো লাগে অনলের এরকম করাতে। তোমার হাত কই অনল? নেই। নেই মানে? নেই মানে নেই। তাহলে কি আছে তোমার? একটা সুন্দরী বউ আছে। ও আচ্ছা, তাই না? হ্যাঁ, সুন্দরী বউ আমাকে রোজ সকালে খাবার খাইয়ে দেয়। হ্যাঁ, পেয়েছো তো আমার মতো ভালো একটা বউ। আহা মৈত্রী, খাইয়ে দাও না প্লিজ, সময় নেই আমার, আবার ক্লাস শুরু হবে। তোমার না সামনে ফাইনাল? পড়াশোনার খবর নেই না? সব সময় আমাকে জ্বালাতন করার ফোন দিয়ে আটতে ব্যস্ত থাকেন, তাই না? কি? হ্যাঁ, রোজ সকালে তোমার জন্য কলেজ যেতে লেট হয় আমার। কাউকে তো আর বলতেও পারি না বাসায় বউ রয়েছে, সে আমাকে একদম আসতে দিতে চায় না।
মৈত্রী অনলের শার্ট খামচে ধরে বলে, আমি যেতে দেই না? হ্যাঁ, তুমি কিন্তু বিয়ের পর খুব দুষ্ট হয়েছ মৈত্রী। এই আমি না তুমি? তুমি না তুমি না তুমি। আচ্ছা আচ্ছা, তুমি এখন খাইয়ে দাও। মৈত্রী এর কথা বাড়ায় না। প্লেটের খাবার খাইয়ে দেওয়া শুরু করে মৈত্রী। অনল এরপর কলেজ যায়। অনল বের হয়ে যেতেই কেউ আবার আসে দরজা নক করে। মৈত্রী এগিয়ে যায় সেদিকে কে এসেছে এই সময়। দরজা খুলে দিতেই মৈত্রী অবাক হয়ে যায়। মিজানুর, রাবেয়া, ময়নুল, মজনু, মুহিব, মোহ, সুমনা সহ দাঁড়িয়ে আছে। সবার মুখেই হাসির ছোঁয়া লেগে আছে। সেই যে মুহিব আর মোহন মৈত্রীকে এখানে অনলের সাথে রেখে গেল, এরপর আর ভাইদের বাবাকে দেখেনি মৈত্রী। যদু কলে যোগাযোগ রাখতো মৈত্রী কার কাছে আগে যাবে? ভাইদের কাছে নাকি বাবার কাছে? নাকি সুমনা আর রাবেয়ার কাছে? মিজানুর এগিয়ে এলেন, মৈত্রীকে বুকে নিয়ে কপালে চুমু আঁকলেন। তার মেয়ে। বাবা, কেমন আছো তুমি? এত শুকিয়ে গেলে কেন? খাওয়া দাওয়া করতে না নিশ্চয়ই? ভাবির একটা কথা নাকি তুমি শুনতে না? এরকম অবহেলা করলে কেন আমার ছেলের সাথে? তোমার একবারও মনে হলো না তোমার মা তোমায় নিয়ে কত চিন্তায় থাকে? মিজানুরের চোখ ভিজে ওঠে। সত্যই লোকের মুখের কথা নয়, এটা মেয়েরা আসলেই বাবাদেরকে মায়ের ভালোবাসা দেয়। মিজানুর মৈত্রীর মাথায় হাত রেখে বলেন, আমার কলিজার মা ছাড়া আমি কিভাবে ভালো থাকি? ছেলেরা কি মায়ের থেকে দূরে ভালো থাকতে পারে? তাই তো সবাই চলে এলাম। খুব ভালো করেছো বাবা। মুহিব অনলকে কল করে বাসায় আসলো বলে আজ আর ক্লাস করাতে হবে না। অনলও চলে আসে। সবার সাথে ভাব বিনিময় করে নেয়। রাবেয়া আর সুমনা এগিয়ে এসে মৈত্রীর সাথে গল্প জুড়ে দেয়। দুপুরের দিকে মৈত্রীর সাথে ওরা দুজনে কিচেন সামলায়। কত রকমের রান্না শিখেছে মৈত্রী অনলের থেকে। তার সব ভাই ও বাবার জন্য রান্না করে ফেলে। খাবার টেবিলে সকলেই একসাথে বসে। মিজানুর বলেন, মৈত্রী, অনল, আমরা আসলে তোমাদের বিয়ের নেমন্তন্ন করতে এসেছি। বিয়ে? কার বাবা? অনলের প্রশ্নে মাইনুল বলে, একসাথে তিনটে বিয়ে হবে অনল। কার বিয়ে বলবো? অনলের সাথে সাথে মৈত্রীও অবাক হয়। এত কার বিয়ে? রাবেয়া বলে, তুমি তো মৈত্রীর 4টে বিয়ের নেমন্তন্ন পাবে। তোমার 3 ভাই ও একমাত্র বান্ধবীর বিয়ে। কি? হ্যাঁ, মজনু, মুহিব আর মোহনের বিয়ে। আমাকে ছাড়াই তোমরা ভাইয়াদের বিয়ে ঠিক করে ফেলে? না রে মা, তুই আর অনল আজকে যাবি আমাদের সাথে। আমরা মেয়ের বাসাতে গিয়ে দিন তারিখ দিয়ে আসবো। অনল বলে, মজনু ভাইয়া কি ওই পাঠানদের বাসার মেয়ের সাথে বিয়ে করবে? হ্যাঁ, আমি দেখেছি মেয়ে সুন্দরী। এছাড়া আমরা চাই এই শত্রুতার শেষ হোক। যদি বিয়ে দিয়ে হোক তাহলে তাই হোক, ওদের মেয়ে আমাদের বাসায় আসবে আমাদের ছেলের বউ হয়ে। এছাড়া মজনুরও সম্মতি রয়েছে। ওহ, ভাইয়া রাজি থাকলে তো আর কোনো সমস্যা নেই। হ্যাঁ। বিকেলে অনল শ্বশুরের সাথেই চলে আসে। একটু পরেই মৈত্রীকে ও অনলকে সাথে নিয়ে মিজানুর ও ময়নুল রাবেয়া চলে আসে পাঠান বাড়িতে। কথাবার্তা বলে দিন ঠিক করে নেয়। সামনে শুক্রবার এই 3 ভাইয়ের বিয়ে হবে। 6 দিন সময় আছে মাত্র। এর মাঝেই সব কাজ ঠিক করতে হবে। অনলকে দিয়ে মৈত্রী গ্রাম থেকে শাশুড়িকে নিয়ে আসে। মৈত্রীকে ছেলের বউ হিসেবে পেয়ে উনিও খুব খুশি। বড়লোকের মেয়ে হলেই যে বউ কথার বাউড়ে যাবে বা অশান্তি নিয়ে আসবে এরকম নয়। ভালোবাসাই সবার উপরে। অনল ও লহুব সহজেই সবার সাথে মিশে যেতে শুরু করে। মোহন বা মুহিবের উপর কখনোই রাগান্বিত হয়নি, অথচ ওরা কি আঘাতই না করেছিল অনলকে। অনল মৈত্রীকে দেখে দিন দিন ভালোবাসার পরিমাণ বাড়িয়ে দেয়। এই মেয়েটা কিভাবে অনলকে ভালোবাসে, কতভাবে ভালোবাসে ভাবলেই অনলের বুক কেঁপে ওঠে। একটু অসুস্থতা দেখা দিলেই মৈত্রী অস্থির হয়ে পড়ে। অনলের ছোট বাসাতে নিজেকে মানিয়ে নিয়েছে কত দারুণভাবে। আবার অনল যদি সামান্য কারণে ও চুপ করে থেকে মৈত্রীর উপর অভিমান করে তাহলে মেয়েটা কান্না করতে করতে সমুদ্র বানিয়ে ফেলে। এই
কিন্তু সেদিন অনল কলেজ থেকে একটু লেট করে বাসায় ফেরে। দরজা খুলেই মৈত্রী অনলের বুকে ঝাঁপিয়ে পড়ে, কান্না ভেজা গলায় বলে, আজ এত সময় লাগলো কেন অনল? আমি কত ভয় পেয়েছিলাম তুমি জান। তুমি একদম আমার কথা ভাবো না অনল। তুমি একটু ভালো না, একবারও মনে হয়নি আমার কথা? অনল মনে মনে হাসে, মেয়েটা তাকে নিয়ে আসলেই নানা রকম চিন্তা করে। অনলের ইচ্ছে করে মৈত্রীকে জাদু দিয়ে ছোট বানিয়ে পকেটে নিয়ে ঘুরতে। অনল মৈত্রীর সাথে ফাজলামো করতেই বলে, মনে পড়বে কি করে? কলেজে আমার জন্য কত মেয়েরা প্রেম প্রস্তাব দেয় প্রতিদিন তুমি জানো। নুসরাত তো আজকেও আমাকে। মৈত্রী নুসরাত ম্যামের কথা শুনেই অনলের বুক থেকে মাথা তুলে কঠিন গলায় বলে, ওই ম্যামকে আমি তো খুনই করে ফেলবো। সব সময় আমার অনলের দিকে নজর দেওয়া বের করব। অনল এসে ফেলে মৈত্রীর কথা শুনে এরপর আবার বলে, তুমি জানো মৈত্রী, রেবেকা ম্যাম ও আমার সাথে খুব সুন্দর করে কথা বলে আজকাল। মৈত্রী এবার বোম হয়ে যায়, জ্বলন্ত চোখে বলে, ওটারও একটা ব্যবস্থা করব, আমি আজকেই বাবাকে কল করে বলবো। তোমার আর কলেজ যেতে হবে না। আমি আজকেই বাবাকে বলে অন্য কলেজে জয়েন করতে বলবো। আর তুমিও কেন কথা বলবে নুসরাত চুননির সাথে? অনলকে ধমকাতে ধমকাতেই কান্না করে ফেলে মৈত্রী। অনল এবার মৈত্রীকে নিয়ে ভেতরে প্রবেশ করে দরজা লক করে মৈত্রীর কপালে চুমু আঁকেও বলে, আমি তো তোমারই আছি মৈত্রী। কেউ আমাকে তোমার থেকে আলাদা করতে পারবে না। হোক না তোমার আমার রৌদ্র মেঘের জুড়ি, তবুও আমরা এক হয়ে শেয়ার হয়েই থাকবো। তুমি একদম আমার সাথে কথা বলবে না অনল। সব সময় আমাকে কাঁদাও কি পাও কি, তুমি একদম কথা বলতে আসবে না। অনল ও মৈত্রীর কথায় সায় দিয়ে একটু সময় চুপ করে থাকে, ব্যাস আরেক দফা। কান্নায় ব্যস্ত হয়ে পড়ে। দেখতে দেখতে মৈত্রীর 3 ভাইয়ের বিয়ের দিন এগিয়ে আসে। অনেক ধুমধামে বিয়েও হয়ে যায়। অনলের আজকাল কলেজের কাজের চাপ বেড়ে যাচ্ছে, সবার পরীক্ষা এগিয়ে আসে কিনা, কত রকম প্রশ্ন তৈরি করতে হচ্ছে, নোটস বানিয়ে দিতে হচ্ছে। এত কিছুর মাঝেও মৈত্রীকে সময় দিতে হচ্ছে। মেয়েটার ফাইনাল এক্সামও হয়ে গেছে। এখন বাসায় অনলের মায়ের সাথেই থাকে। অনল প্রতিদিনের ন্যায় আজকে অনেক রাত করে বাসায় ফিরেছে। কিন্তু আজ আর মৈত্রী অনলকে কোনো রকম বকাঝকা করেনি। প্রতিদিন লেট করে আসায় মৈত্রী আর অনলের মা দুজনেই বকাবকি করে অনলকে। কিন্তু আজ এই নিয়ম ব্যতিক্রম। অনল ভাবে আজকে আবার দুজনেই এত শান্ত রয়েছে কেন? অনলের মা আজকে আগেই নাকি ঘুমিয়েছে। মৈত্রী নিজেই খাবার এগিয়ে দিচ্ছে। অনল খেয়াল করে মৈত্রী আজ শাড়ি পরেছে, 2 হাতে অনলের মায়ের দেওয়া সোনার মোটা বালা দুটো পরেছে। সেই সাথে অনলের গত মাসে দেয়া চেইন ও কানের দুলও রয়েছে। ঠোঁট জুড়ে হাসির মেলা বসেছে। একটু পর পর মৈত্রী অনলকে দেখছে আর খাবার এগিয়ে দিচ্ছে। কি হয়েছে আজ? মৈত্রী অনলের চোখে চোখ রেখে বলে, কি হবে? দ্রুত খাও অনল। কেন? সারপ্রাইজ দিবে? সেরকমই। অনলের মনে কৌতূহল দেখা দেয়। খাবার শেষ করে রুমে আসে। একটু পর মৈত্রীও আসে হাতে চায়ের কাপ নিয়ে। অনল তা নিয়ে টেবিলে রেখে মৈত্রীকে টেনে কাছে নিয়ে আসে। কোমরে হাত রেখে বলে, বলো না মৈত্রী। কিভাবে বলবো? অনল বলে, কেন লজ্জা লাগছে নাকি তোমার? হ্যাঁ লাগছে। তাহলে আস্তে আস্তে বলো, মানে কানের কাছে মুখ নিয়ে। মৈত্রী একটু সময় নেয়, এরপর সত্যই অনলের কানের কাছে মুখ নিয়ে বলে, তুমি বাবা হতে চলেছ অনল। অনলের সাথে সাথেই মৈত্রীকে বুকের সাথে মিশিয়ে নেয়। কপালে গাঢ় করে চুমু এঁকে বলে, ধন্যবাদ আমার জান, আমাকে এমন একটা উপহার দেওয়ার জন্য। আমার পৃথিবী সাজিয়ে দিলে তুমি মৈত্রী। বলো না আমি কিভাবে তোমার পৃথিবী সাজাবো মৈত্রী? অনলের বুকে মাথা দিয়ে মৈত্রী বলে, তোমার সাজানো পৃথিবীতে আমায় একটু জায়গা দিও অনল। কথা দিলাম আমি আর কিছুই চাইবো না। অনল প্রশান্তিতে চোখ বন্ধ করে নেয়। এই মৈত্রীকে কি কোনোভাবে এই বুকের মাঝে ঢুকিয়ে ফেলা যায় না? সমাপ্ত।